আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সমু সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আর আজ আপনার জন্য সমু সাসপেন্সের বিশেষ নিবেদন, রাস্কিন বন্ডের লেখা ইন্সপেক্টর লালের তদন্ত কাহিনী হু কিল্ড দ্য রানী গল্প অবলম্বনে রানীর হত্যাকারীকে। রাস্কিন বন্ড জন্ম 19 মে 1974 হিমালয় প্রদেশের কাসৌলি শহরে। রাস্কিন বন্ডকে আমরা মূলত পেয়েছি ছোটবেলার স্কুল লাইফে ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মাধ্যমে। কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয়। 17 বছর বয়সে উনি লেখেন ওনার প্রথম নোবেল দ্য রুম অফ দ্য রুফ। সাহিত্য সাধনার জন্য 1993 সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার। 1999 ভূষিত হন তিনি পদ্মশ্রী খেতাবে। 1978 সালে ওনার লেখা গল্প দ্য ফাইট অফ প্রিজেন্ট অবলম্বনে শ্যাম বেনেগাল তৈরি করেন তার বিখ্যাত সিনেমা জুনুন। 2011 বিশাল ভারদ্বাজের বানানো 7 খুন মা বইটি আপনার মনে আছে নিশ্চয়ই, যেই ছবিতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবির মূলেই ছিল রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প সুজানা সেভেন্থ হাজব্যান্ড। আজকের গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ডের লেখা পেঙ্গুইন পাবলিশার্স থেকে প্রকাশিত আ সিজন অফ গোস্ট এই বইটি থেকে। গল্পটি বাংলা রূপান্তর করেছে অপরূপা। গল্প পাঠে ও ইন্সপেক্টর লাল এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে রানীর হত্যাকারীকে প্রথম পর্ব। ইন্সপেক্টর কিমত লালকে প্রথম দেখি কিছু বছর আগে। তখন তাকে উত্তর ভারতের সমতল ভূমি শহর শাহপুরে। ভয়ঙ্কর গরম আর কি অপরিচ্ছন্ন শ্রীহীন সে শহরে তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। আমার ঠাকুরদা এককালে সেই শহরে একটা বাড়ি বানিয়েছিলেন, আর শহরের প্রান্তে তার বেশ কিছু জমি জায়গাও ছিল। তার চলে যাওয়ার পরে সে সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসলাম আমি। কিন্তু মুশকিল হলো শহরতলির সেই জমির দাম সে সময় পড়তির দিকে, আর ওই বাড়ির উপরেও কোনো টান ছিল না আমার। তাই বিক্রি করব কিনা তা নিয়ে বেশ দ্বন্দ্বে পড়লাম। এরপর যা হয়, এলাকার কিছু দালাল হালকা উৎসাহ দেখালো, তাই দেখে ভাবলাম কয়েক মাস শাহপুরি থেকেই যাই। কিমতলাল ছিলেন সে শহরের লোকাল থানার আইসি। বিশাল বপু, মন্থর গতি, যেন চলাফেরাতেই তার খুব কষ্ট। অলস প্রকৃতির মানুষ যেমন হয় আর কি। কিন্তু এইদিকে বেশিরভাগ অলস মানুষের মতো তিনি মাথায় বেশ বুদ্ধিও ধরেন। তবে তার কর্মজীবনে ভদ্রলোক বিশেষ উন্নতি করতে পারেননি। মোটামুটি ব্যর্থই বলা যায়। বহু বছর ধরে সেই ইন্সপেক্টরই রয়ে গেলেন, আর এখন তো প্রমোশনের সব আশা ছেড়ে দিয়েছেন। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি বলতেন ভাগ্যদেবী সবসময় তার প্রতি বিরূপ থেকেছে। ভদ্রলোকের একটাই আক্ষেপ, তার পুলিশ হওয়াটাই উচিত হয়নি। মকর রাশিতে জন্মেছেন কি না, রেস্তোরাঁর ব্যবসায় খোলা উচিত ছিল নিঃসন্দেহে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বিলম্বে বোধোদয় যাকে বলে আর কি। ইন্সপেক্টর এবং আমার মধ্যে দৃশ্যত তেমন বিল ছিল না বললেই চলে। সে সময় ওর বয়স ছিল প্রায় 45-এর কোঠায়, আর আমার সবে 30। ভদ্রলোক কদাচিৎ বইপত্র ঘাটাঘাটি করতেন, তাই আমার লেখা নিয়ে ওর বিশেষ কোনো উৎসাহ দেখিনি। কিন্তু আর 5টা গ্রামের ছেলের মতো ছোটবেলা থেকে তিনি নানান রূপকথা বা উদ্ভট সব কল্পনার আবহে বেড়ে উঠেছে। আর সেই জন্যই বোধহয় তিনি গল্প শুনতে যতটা পছন্দ করতেন, ঠিক ততটাই পছন্দ করতেন মজার মজার গল্প শোনাতে। আমরা দুজনে পরস্পর মোটামুটি ইংরেজিতে কথাবার্তা সারতাম, তবে শাহপুরে খুব বেশি লোকের পক্ষে এটা সম্ভব ছিল না। সেই সঙ্গে আমরা দুজনেই আবার বিয়ারের একনিষ্ঠ ভক্ত।
কারণ সেই শহরে বিনোদনের খুব একটা সুযোগ ছিল না। আর আবহাওয়াও সাংঘাতিক গরম। পূব দিক থেকে পাক খেয়ে আসা ধুলোর ঝড়, তার সঙ্গে মশা মাছির ভয়ানক উৎপাত, আর চারপাশে যেদিকেই চোখ যায় শুধু একঘেয়েমি জীবন প্রবাহ। আসলে স্বাদহীন বাসি লেবুর শরবতের চেয়ে তৃপ্ত উদরপূর্তির জন্য ব্যাকুল হওয়াটা একজনের পক্ষে খুব স্বাভাবিক। শাহপুরে তখন কিছু কিছু নিয়ম চালু হয়েছিল। যেমন, তুমি সবার সামনে পাবলিক প্লেসে ড্যাং ড্যাং করে মদ গিলতে পারবে না। খেতে হলে বাড়িতে বসে দরজা জানলা এটা যত ইচ্ছে খাও, কেউ বারণ করবে না। এটাতে আবার কিমাত লালের একটু অসুবিধে ইচ্ছে হতো, কারণ তার বউয়ের এই পানা শক্তিতে প্রবল আপত্তি। শটান জানিয়ে দিয়েছেন বাড়িতে যেন একটা বোতলও না ঢোকে। আবার একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে বন্ধু বান্ধব চেনা জানা মানুষদের বাড়িতে গিয়ে মদ খেয়ে আসাটা মোটেই ভালো দেখায় না। তার উপরে সেই বন্ধু বান্ধবদের বেশিরভাগই ছিলেন লোকাল কাউন্সিলর বা ব্যবসায়ী, যারা নিজেরাই প্রায় নানান কেসে ফেসে থাকতেন। অগত্যা বাকি রইলাম আমি, নিতান্তই একজন বহিরাগত, যার সঙ্গে শাহপুরের বিশেষ কোনো যোগাযোগ নেই। আবার এলাকার কোনো ঝুট ঝামেলাতেও আমি নেই। এর সঙ্গে উপরই আমার বাড়িটা শহরের একদম প্রান্তে। সেখানে তাকে চট করে বিরক্ত করারও কেউ নেই। সপ্তাহে 2-3 দিন সন্ধেবেলা আকাশে মেটে রং ছড়িয়ে সূর্য যখন প্রায় ডুবতে বসে, উঁচু ছাদের অন্ধকারাচ্ছন্ন ঠান্ডা ঘর থেকে যখন মোটামুটি নিরাপদে বেরিয়ে আসা যায়, ঠিক তখনই ইন্সপেক্টর কিমাতলালের আবির্ভাব হতো আমার বাড়ির দরজার বাইরে। দরজায় টোকা পেলে তা খুললেই দেখব বাইরে একটা তোয়ালে নিয়ে ভদ্রলোক অবিরত মুখের ঘাম মুছে চলেছেন। রুমালের বদলে উনি ওটি ব্যবহার করতেন কিনা। আর আমি ততক্ষণে দিনের দ্বিতীয়বার স্নান সেরে পরিষ্কার একটা জামা গায়ে গুলিয়ে বারান্দায় তার সঙ্গে পানাহারে যোগ দিতাম। আমার একমাত্র চাকর পুলিশের বড় কর্তাকে সেবা করার আশায় চারপন্নায় আহ্লাদিত হয়ে এক ছুটে 2টো গ্লাস আর একটা বাকেট ভর্তি বরফের কুচি আর বেশ কয়েকটা গোল্ডেন ইগল ব্র্যান্ডের বিয়ারের বোতল এনে হাজির করত। এমন এক সন্ধ্যায় কিমাত যখন গোল্ডেন ইগলের 4 নম্বর বোতলটি ধরছেন, আমি জিজ্ঞেস করলাম, এই চাকরি জীবনে নিশ্চয়ই তো কিছু ইন্টারেস্টিং কেস পেয়েছেন বড়বাবু? বেশিরভাগই গড়পড়তা, বলার মতো নয় মিস্টার বন্ড। তিনি বললেন। আমি যেসব কেসে সাফল্য পেয়েছি সেগুলোর কোনোটি খুব উত্তেজক এটা বলতে পারি না। আর স্পর্শকাতর কেসগুলি সলভই করা যায়নি, নইলে একদিনে সুপারিনটেন্ডেন্ট হয়েছে। লেখক তো, তাই বোধ করি তুমি খুনের কেসের ব্যাপারে জানতে চাইছো। আচ্ছা, তোমার মনে আছে ঘটনাটা, সেই যে নিজেই ঘরে এক মন্ত্রী খুন হয়ে গেলেন? আমি ওই তদন্তের দায়িত্বে ছিলাম। কিন্তু পলিটিক্যাল মার্ডার যা হয়, কেসটা সুরাহা করা গেল না, শেষে ধামাচাপা পড়ে গেল। যে কেস সলভ করেছেন তার সম্বন্ধে বলুন না হয়, রোমাঞ্চকর কোনো, আমি বললাম। কিন্তু বড়বাবু দেখলাম একটু অস্বস্তি বোধ করছেন। তাই আবার বললাম, আপনার চিন্তার কিছু নেই বড়বাবু, মদ খেলেও আমি এমনিতে খুব সতর্ক থাকি। কিন্তু তুমি এত সতর্ক থাকো কিভাবে? তুমি তো লেখক। আমি এর প্রতিবাদ করে বললাম, লেখকরা এমনিতেই সতর্ক এবং বিচক্ষণ স্বভাবেরই হয়। শুধু লেখার সময় তারা লোকজন আর জায়গার নাম পরিবর্তন করে নেয়। বড়বাবু একটু অবজ্ঞার হাসি হাসলেন, বললেন, আচ্ছা ধরো, যদি এই আমাকে তোমার বইয়ের চরিত্রের বানাও, তবে কিভাবে বর্ণনা করবে? ও, আপনি যেমন তেমনই রাখবো, আমি হেসে পড়লাম। যদিও আপনার কাজকর্মে কেউ বিশ্বাস করবেন না। তিনি হো হো করে হেসে গড়িয়ে পড়েন আর কি। তারপর গ্লাসে আরো বিয়ার ঢাললেন। নামটাম কিন্তু আমিও পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, আজ তোমাকে একটা
দারুণ রোমাঞ্চকর কেসের ব্যাপারে বলবো। এক্ষেত্রে শিকার যেমন সাধারণ মানুষ ছিলেন না, শিকারীও তেমনি। সাধারণত শিকারের চরিত্র বা প্রকৃতি তার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকে, আর খুনি যেমন হয় আর পাঁচজনের মানুষের মতো লোভী, হিংসুটে, প্রতিশোধ পরায়ণ। কিন্তু তোমায় প্রতিজ্ঞা করতে হবে এ গল্প তুমি কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি। জেনে শুনে মিথ্যে বললাম যদিও। হ্যাঁ, মুসৌরি চেনো? হিল স্টেশন। হ্যাঁ, ছোটবেলায় তো ওখানেই ছিলাম, তো ভালো মতোই চিনি। বেশ, এটা প্রায় 3 বছর আগের ঘটনা। তখন ওই মুসৌরিতেই সবে এসেছি। এরপর প্রায় 2 ঘন্টা ধরে অস্পষ্ট দ্বিধাগ্রস্ত স্বরে তিনি কেসটা বর্ণনা করলেন, আর মাঝে মধ্যেই চলতে লাগলো দুপক্ষের বিয়ারে চুমু। শুনে আমার মনে হয়েছিল সত্যি দারুণ রোমাঞ্চকর একটা গল্পই বটে, কারণ এই ঘটনায় কিমাতলালের চরিত্রের অনেক অজানা দিক সামনে বেরিয়ে এসেছিল। ইন্সপেক্টর কিমতলালের তখন ডিউটি অফ, অর্থাৎ হিমালয়ের পাহাড়ি হোটেলের বারগুলিতে বেশ আরামেই দিনটা কাটছে। কোনো ঝুট ঝামেলা নেই। বেশ সন্ধেবেলা হলেই টুক করে এসে হালকা জল মিশিয়ে ব্র্যান্ডিতে চুমুক। তার মনে হলো সারাদিন যেভাবে একের পর এক খুচরো উৎপাত হয়েছে, তার প্রভাব থেকে মুক্তি পেতে তার তো অন্তত 3টে ব্র্যান্ডের বোতল লাগবে। এদিকে ট্রান্সফারের আবেদন পত্রপাঠ খারিজ হয়েছে, প্রমোশনের আশা তো ছেড়েই দিয়েছে। কিন্তু তার বারবার মনে হয় ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিতে যেসব উপরতলার কর্তারা আছেন, তারা তাকে এমন কোনো জেলায় পোস্টিং দেবেন যেখানে অন্তত কিছু তদন্তযোগ্য ঘটনা ঘটে। এটা সত্যি যে তিনি মুসৌরিতে 3 মাস ছিলেন, কিন্তু সেই 3 মাস যদি সমতলের ওই রকম বড়সড় শহরে থাকতেন, তবে তার মধ্যে অন্তত 3টে খুনের ডজনখানিক ডাকাতি আর কতগুলি হামলা এবং বেশ কয়েকটি 420 কেসের তদন্তে নামতে হতো। শেষ যে অপকর্মটির কথা বললাম সেটা সম্বন্ধে জানিয়ে রাখি, বিভিন্ন ধরনের ঠকবাজি আর ছ্যাঁচড়ামিকে সবাই 420 বলে ডাকে। আসলে ভারতীয় দণ্ডবিধির ওই ধারাতেই এই ধরনের অপরাধের বিচার করা হয় কিনা। কিন্তু এই অদ্ভুতরে পাহাড়ি রিসর্ট সি লেভেল থেকে প্রায় 6000 ফুট উঁচুতে জায়গাটা, এই 3 মাসে সেখানে না কোনো খুন, না কোনো ডাকাতি, আর না আছে কোনো ঝামেলার খবর। শুধু কয়েকটা হাতে গোনা চিটিংবাজির কেস, তবে বেশ কয়েক জোড়া চুরির কেসও ছিল। তবে মজাদার কেসের আসামি ছিল একজন ভবঘুরে হিপি। বেটার নেশা ছিল ভিক্টোরিয়ান আমলের চেম্বার পট, শোয়ার ঘরে রাখা সূচকর্মের পোর্টেবল কোমর চুরি করে বেড়ানো। তখনও মুসৌরির পুরনো বাড়িগুলিতে ওই ধরনের পাত্র কিছু কিছু পাওয়া যেত। সে ওইগুলি চুরি করে নিজের লাভের অংশ রেখে দিল্লির এক অ্যান্টিক ডিলারের কাছে বেচে দিত। ও, আরেকটা কাহিনী তো আছে বইতে, বই চোরের কাহিনী। কিমত লাল তখনও প্রায় তাকে ভুলেই গিয়েছিল। অবশ্যই মনে থাকার কথাও নয়, কারণ ঘটনাটা তিনি এই শহরে আসার আগে, আর সে ব্যাপারে তার তেমন কিছু করার ছিল না। একবার হঠাৎই বই পড়ুয়ারা এই এক ভদ্রলোক এলাকায় একবারে অবহেলিত অনেক পুরনো লাইব্রেরিতে আসতে শুরু করলেন। সেই লাইব্রেরির সাকুল্যে জনা 15 সদস্য, আবার তারাও কালে ভদ্রে আসতেন সেখানে। হলো কি, দুম করে সেই সংগ্রাহক ভদ্রলোক প্রায় 100-র উপরে বই নিয়ে মুসৌরি থেকে হাওয়া হয়ে গেল। সবাই অবাক, লোকটি এই না পড়া মূল্যহীন বইগুলি নিয়ে কেন পালালো, কিসের এত আগ্রহ? কিন্তু পরে পুরসভা কর্তৃপক্ষ সব দেখে প্রায় আঁতকে উঠলেন। বর্ষাকালে ঝিমুনি কাটিয়ে নড়ে চড়ে উঠে তারা আবিষ্কার করলেন সেই বইচোর প্লেন টেলস ফ্রম দ্য হিলস, টেনিসনের কবিতার সংকলন মেমোরিজ অফ দ্য ফ্যান হিল এর গোড়ার দিকের পাইরেটের সংরক্ষণ এবং সংস্করণ এবং অন্যান্য বিবিধ সাহিত্য সম্পদ লন্ডনের নিলামে বেচে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। পুরসভা তখন বইচোরের হাত থেকে বেঁচে যাওয়া বাকি বইগুলির কেমন কি মূল্য জানার জন্য আবার এক বই বিশেষজ্ঞকে ডেকে পাঠালেন।
কিন্তু দেখা গেল মূল্যবান যা কিছু ছিল সবই সেই সংগ্রাহক ভদ্রলোক ইতিমধ্যেই হাফিস করে দিয়েছিলেন। কিমাতলাল গ্লাসটা খালি করে আরেকবার ব্র্যান্ডি আনতে বললেন। ওইটার ছেলেটি তা আনতে গেলে ইন্সপেক্টর বিরস বদনে জানলার বাইরে চেয়ে রইলেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তীব্র বাতাসের ঝাপটায় বৃষ্টির ফোঁটা জানলার শাঁসি ছুঁয়ে যাচ্ছিল। যদিও সেটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, তুষারপাতের আর সম্ভাবনা ছিল না, কিন্তু আবহাওয়ায় তখন ভীষণ ঠান্ডা। তাই কিমাতলাল মাফলার আর উলের হাত মোজা আর খোলেননি। হোটেলের কানাডিয়ান স্টোভের কল্যাণে ভালোই উষ্ণতা পাওয়া যাচ্ছিল। বাড়িতে থাকলে তো ওকে চারকোল ব্রেজিয়ারে হাত গরম করতে হতো, আর উদরকে স্বস্তি দিতে ব্র্যান্ডিও মিলত না। এমনকি পাহাড়ের মাথায় গেলেও ওর বউ মদ ছুঁতে দেবেন না। দ্বিতীয়বার ব্র্যান্ডিতে চুমুক দিতে যাবেন এমন সময় কিমাতলাল লক্ষ্য করলেন স্টুয়ার্ট খালি লাউঞ্জ পেরিয়ে তার টেবিলের দিকেই আসছে। ব্যাস, হয়ে গেল, বিপদাশূন্য। ভাবতেই মেজাজটা খিচড়ে গেল। এক্সকিউজ মি, একটু বিরক্ত করছি। সুয়ারটি এসে জানালো। বয়স বেশি না ছেলেটার। খবর দিল, বাইরে একজন অপেক্ষা করছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি তাকে বলেছো আমি এখানে আছি? কঠোর গলায় জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর কিমাতলাল। মনে হলো তিনি জানতেন যে আপনি এখানেই থাকবেন, স্যার। হোয়াই ডোন্ট ইউ টেল মি টু গো টু হেল? আমি বলেছি, কিন্তু তিনি রাছুরবান্দা। রানিমার বাড়িতে কিছু একটা হয়েছে মনে হয়। রানিমার বাড়ি? মুসৌরিতে কোনো রানিমা আছেন বলে তো আমার জানা নেই। তাকে সবাই চিনেন, স্যার। ও, বোধহয় ওর চেম্বার পট খোয়া গিয়েছে। গিয়ে বলো দোষীকে আমরা ধরেছি, আর রানিমা খুব তাড়াতাড়ি ওর কোমর ফেরত পেয়ে যাবেন। স্যার, আমার মনে হয় ঘটনাটি আরও গুরুতর। লোকটা বিড়বিড় করে কি যেন খুন রক্তর কথা বলছিল। পুরোপুরি তার কথা বুঝতে না পারলেও বুঝলাম যে লোকটা বেশ ভয় পেয়ে গেছে। কিমতলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে করুণ দৃষ্টিতে তার ব্র্যান্ডির গ্লাসের দিকে একবার তাকালেন। তারপর ঢক ঢক করে এক চুমুকে সেটা শেষ করে দিলেন। এরপর আস্তে আস্তে উঠে পড়লেন এক রাশ যন্ত্রণা নিয়ে। মন ভারী হয়ে এসেছে। দীর্ঘদেহ তার, দশাসই চেহারা, বেল্টের উপর ভুঁড়ি ঠিকরে বেরিয়ে এসেছে। এরপর ধীরে ধীরে ভারী পদক্ষেপে হোটেলের মূল দরজার দিকে এগিয়ে গেলেন ইন্সপেক্টর লাল। দরজার সামনেই আসতে একদমক বরফ ঠান্ডা বাতাস তার মাথার ছোট্ট উলের টুপিটাকে প্রবল ধাক্কা দিল। মনে হলো মাথার চাঁদি জমে গেল সেই মুহূর্তে। এই, কি হয়েছে? প্রচণ্ড রেগে কিমাতলাল জিজ্ঞেস করলেন। তার চোখ জ্বলছে। কালো চেহারার বুনো মতন একটা লোক সে মূর্তি দেখে ঠক ঠক করে কাঁপতে বারান্দায় দাঁড়িয়ে। ছিলাম ইন্সপেক্টর সাহেব, উপরওয়ালা মাফ করবেন। এই সময় আপনাকে বিরক্ত করছি, কিন্তু ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। রানিমা খুন হয়েছেন। আমি নিজের চোখে তার লাশ দেখেছি। তিনি আমাকে ময়দা আর চিনি আনতে বলেছিলেন। বাজার থেকে ফিরে এসে দেখি সর্বনাশ হয়ে গিয়েছে। কিমাতলাল অবিশ্বাসের চোখে তাকিয়েছিলেন। মুসৌরির আবহাওয়ার সঙ্গে এই অপ্রত্যাশিত মৃত্যু ঠিক খাপ খায় না। তুমি নিশ্চিন্ত তিনি মারা গেছেন? নিশ্চিত হুজুর। এই আমি যেমন জ্যান্ত আছি, এটা যেমন ঠিক তেমনি তেমনি কপালে কোপ দিয়েছে একবারে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। চিত্ত চঞ্চল হলেও বেশিক্ষণ দাঁড়াতে পারেন না কিমতলাল। জিজ্ঞাসা করলেন, কত দূর তোমার রানিমার বাড়ি? আধ মাইলটা কত হবে? হ্যাঁ, আধ মাইলটা তো হবে। এসো আমার সঙ্গে। যা যা হয়েছে সব খুলে বলবে পথে। আপাতত বলো কেন খুন করলে তাকে। লোকটা সঙ্গে সঙ্গে পাথরের মতো স্থির হয়ে গেল। অস্ফুটে তার ঠোঁট নড়তে লাগলো। দু চোখে ভয়ের মেঘ ঘনিয়ে এলো। কিমতলাল দেখলেন সে প্রায় জ্ঞান হারিয়ে তার হাতের উপর ঢলে পড়ে আর কি। তাই লোকটাকে অভয় দিয়ে বললেন, আরে কিছু মনে করো না, এমনি জিজ্ঞেস করলাম। অবশ্য তুমি কিছু করনি। চলো এবার। আর তোমার নামটা যেন কি? ছোটলাল সাহেব। মা কসম, আমি রানিমাকে মারিনি। এবার বেশ কিছুটা পথ হাঁটতে হবে তাদের। এই প্রত্যন্ত এলাকায় গাড়ি নিয়ে চলাও মুশকিল।
রাস্তা একবারই মোটর গাড়ি চলার উপযুক্ত নয়। থানায় একটা সাইকেল আছে বটে, কিন্তু সেটা নিয়েও মূল রাস্তা থেকে নির্দিষ্ট কিছুটা দূরত্ব অবধি যাওয়া যায়। প্রত্যেক হিল স্টেশনে, যাকে সবাই মল বলে, একটা টাট্টু ঘোড়া নেওয়াই যেত, কিন্তু স্থানীয় টাট্টু বড়বাবুকে নিয়ে ঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারবে কি না খুব সন্দেহ। আর তিনি আবার ওই টাট্টুতে চড়তে স্বচ্ছন্দ নন একবারই। একটা ঘটনা বেশ মনে পড়ে। কিমাত যখন মুসৌরিতে প্রথম এসেছেন পোস্টিং নিয়ে, তা একদিন ওরকমই একটি টাট্টুর পিঠে চেপে চলেছেন মলের দিকে। দেখে মনে হচ্ছিল সারা রাস্তা যেন জগিং করতে করতে যাচ্ছেন তিনি। বাজারের লোকজন মুখ চেপে হাসছিল, কিন্তু ছেলেপিলের দল কি অত রাগঢাক করতে পারে? হো হো করে তাদের কি হাসি! এই দৃশ্য দেখে রাস্তায় যেন চাপা হুল্লোড় উঠল। কেউ আবার এর মধ্যে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, ঘোড়ার পিঠে তরমুজ দেখেছো নাকি ভায়া কখন? উদ্বিগ্ন ভীত সংবাদদাতার সঙ্গে এক ছাতার তলায় হেঁটে কিমাতলাল পৌঁছলেন থানায়। সেখানে টিমে আলো জ্বলছে। নাইট ডিউটিতে দুজন কনস্টেবল ছিল, শান্তরাম আর গোবিন্দ সিং। দুজনেই যখন চাকরিতে ঢুকেছে তখন তাদের অভাবের সংসার। ধাপ কাটা ছোট জমিতে চাষ করে তার চলছিল না। ইন্সপেক্টর দেখলেন গোবিন্দ সিং ততক্ষণে খাটিয়ায় শুয়ে কম্বলের তলায় ঢুকে গেছে। শান্তরাম ইউনিফর্ম পরে দাঁড়িয়ে, ঢ্যাঙা বিবর্ণ চেহারা, বয়স আন্দাজ 30-এর কাছাকাছি। ফুটন্ত কেটলির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আর কি ইন্সপেক্টর সাহেব, সে চেঁচিয়ে উঠল, আসুন আসুন, এক কাপ চা খান। শুধু চা পেলে শান্তরামের আর কোনো অভিযোগ নেই। কিমাতলালের আবার চায়ের অমন নেশা নেই। চাটা পরে হবে, কিমাতলাল বলে। এই মুহূর্তে তোমাকে আমার দরকার। রানীর বাড়িতে কিছু একটা হয়েছে। ছাতা নিয়ে আমার সঙ্গে এসো। হ্যাঁ স্যার, বলে শান্তরাম কেটলির দিকে একবার বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। তার মনে হচ্ছিল সাহেব আর একসঙ্গে একটুখানি চা খেয়ে বেরোলে এমন কি মহাভারত অশুদ্ধ হতো। এত তারা কিসের বাবু? মুসৌরিতে তো কেউ তাড়াহুড়ো করে না। এমনকি মরা পোড়ানো হয় হাতে সময় নেই, হেলে দিয়ে, বিশেষত এই শীতকালে। আর এক গ্লাস মিষ্টি চা খেলে যে কোনো কাজের দক্ষতা কিংবা উৎসাহ বাড়ে বই কি। প্রতিদিন কমপক্ষে 6 গ্লাস কড়া চা আবার শান্তরামের খেতেই হবে। কিন্তু বড়বাবু বাইরে বৃষ্টিতে অপেক্ষা করছেন, তাই তার যেতেই হবে এখন। পথে কিমাতলাল আরেকবার থামলেন। ডাক্তার গুলাটির ক্লিনিক। পুলিশের যত ময়নাতদন্তের কাজ সব এই ডাক্তার গুলাটিই করে থাকে। সেই সময় তার এক রোগীর প্রেসক্রিপশন লিখেছিলেন। রোগীটি নিয়মিত আসেন তার ক্লিনিকে। সব শুনে ডাক্তারবাবু কিমাতের সঙ্গে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত হলেন, বেশ দৃঢ় মনোভাব নিয়ে। আর একরকম স্বভাব তার। মুসৌরিতে বেশ কয়েক বছর আছে। অনেক সময় 3-4 মাইল দূরে রোগীদের বাড়িতে নিজেই হাঁটতে হাঁটতে চলে যেতে। কিমাতলালের সঙ্গে দ্রুত হাঁটতে লাগলে ডাক্তারবাবু। চারজনে অন্ধকার পাথুরে পথ দিয়ে রানিমার বাড়ির দিকে এগোতে লাগলেন। একটা জোরালো বাতাস মাঝে মধ্যে উঠছে, আর বৃষ্টির ছাপটা তাদের মুখে এসে লাগছে। ইনি কিভাবে মারা গেল? ডাক্তার গুলাটি জিজ্ঞেস করলেন। সেনাবাহিনী মেডিকেল টিম থেকে বছর 5 হলো একরকম দুম করে অবসর নিয়েছে। ইন্সপেক্টর বললেন, এটাই আমাদের খুঁজে বের করতে হবে। দেহে এখনো প্রাণ থাকলে খুব অবাক খবর। এ লোকটা বলছে নাকি ও নাকি তাকে মেঝেতে মাথায় কোপ খাওয়া অবস্থায় দেখেছে। ডাক্তার গুলাটি তার কোটের হাতাটা একটু টেনে ঘড়ির দিকে তাকালেন। প্রায় 9টা। একটা হাই তুলে তিনি বলেন, আশা করি বেঁচেই আছে, তেমন কিছু হয়নি। ডিনারে আবার আমার একটুখানি গেস্ট আসবে। যা বলেছেন, জ্বালাতনের শেষ নেই। হিমাতলাল বলল, কিন্তু ডাক্তারবাবু, আপনাকে দেখে খুব অবাক হয়েছেন বলে তো মনে হচ্ছে না। রানিমার কোনো শত্রু ছিল নাকি? শত্রু ছিল কিনা বলতে পারি, কিন্তু উনি খুব জনপ্রিয় কিছু ব্যক্তি ছিলেন, এটুকু বলতে পারি। আপনি ওর ডাক্তার ছিলেন? এক সময় ছিলাম।
কিন্তু উনি একজন ডাক্তারকে ভরসা রাখতে পারেন। মাঝে মধ্যেই ডাক্তার পরিবর্তন করতেন। ওর মতন মহিলাকে সহজে সন্তুষ্ট করা যেত না। যদি রোগ নাও থাকে, আমাকে বলতে হবে রোগ আছে, নইলে খেপে যেতেন। ওর হার্ট সবসময় সুস্থ, কিন্তু সবাইকে বলে বেড়াতেন তা নাকি বেশ দুর্বল। এই রাজরাজরার পরিবারের মানেই যাচ্ছে তাই সব ব্যাপার স্যাপার। কিমাতলাল মন্তব্য করলেন, আরে উনি কোনো রকম রাজ্যের রানী ছিলেন, কিন্তু নিজেকে সবসময় দাবি করতেন। কোনো রাজ পরিবারের সঙ্গে লতায় পতায় সম্পর্ক ছিল হয়তো, কিন্তু ভদ্র মহিলার পয়সা করে বিশেষ ছিল না বললেই মনে হয়। স্বামীটা অন্য মহিলাকে নিয়ে ডেকেছিলেন বছর পাঁচে তাতে। যখন সেই লোক মারা গেল, তার টাকা কড়ি সম্পত্তি সবই পেল শেষমেশ ওই বৃদ্ধ স্ত্রী। এ তো শুরুতেই জট পাকিয়ে রয়েছে, বললেন কিমাতলাল। চারজন প্রায় বাড়ির কাছে এসে পড়েছে। বেশ সুন্দর বাড়িটা, দেখলেই বোঝা যাবে। প্রায় 100 বছর আগেকার কথা। তখন এই পাহাড়ি এলাকা আস্তে আস্তে সেজে উঠছে। ওই সময় তৈরি হয় এই বাড়ি। রানীমা আর এই বাড়ির সংস্কারের কথা ভাবেননি। ছাদের রঙের প্রলেপ পড়েনি বহুদিন। কোনো কোনো জায়গায় বড় বড় পাথর দিয়ে ধরে রাখা। দেওয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে। রাস্তার পোস্টে টিমটিম করে জ্বলা আলোটার অবস্থা শোচনীয়। কিমাতলাল রড আয়রনের গেটটা ঠেললেন। কবজায় ক্যাচ ক্যাচ আওয়াজ পেল, সেটি খুলে গেল। সামনের দরজা অর্ধেক খোলাই ছিল। ঘরের ভেতর একটা আলো জ্বলছিল। যখন ওকে প্রথম দেখলে এই অবস্থায় আলোটা জ্বলছিল, কিমাতলাল জিজ্ঞেস করল। না সাহেব, ছোটে বলল, আমি নিজেই আলোটা জ্বালিয়েছিলাম। তুমি না ডেকে দরজায় নক না করেই ভেতরে চলে গেলে? আমি দুবার ডেকেছি, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাছাড়া রানীমা মাঝে মধ্যেই আমার জন্য দরজা খোলাই রাখে। কিমতলাল আস্তে আস্তে দরজাটা খুলে চৌকাঠে দাঁড়িয়ে রইলেন। ইলেকট্রিক বাল্বের আলোর জন্যে ঘরের কোনায় অন্ধকার জমে আছে। তার কাছে এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে ভদ্রমহিলার দেহে আর প্রাণ নেই। রক্তিম শাড়ি জড়ানো তার নিষ্প্রাণ দেহ আলোর ঠিক নিচে মেঝের উপর পড়ে আছে। একটা চটি পা থেকে ছিটকে গেছে দরজার দিকে। বাঁ চোখের ঠিক পিছনের অংশ বরাবর কোনাকুনি গভীর ক্ষত। রক্তে ভেসে যাচ্ছে সারা ঘর। একটি ছোট্ট দেশি কুকুর ঘরের কোনায় দাঁড়িয়ে গড়িয়ে আসা রক্ত শুকে শুকে দেখছে। ইন্সপেক্টর রাল সেটাকে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিল। লাস্টার দুটি পায়ের ফাঁকে নিয়ে সোজা বারান্দায় ছুট দিল কুকুরটা। ইন্সপেক্টর এবং ডাক্তার গুলাটি মৃতদেহের সামনে দাঁড়িয়েছে। কনস্টেবল শান্তরাম আর ছোটেলাল ছিল দরজায়। মনে হয় ই রানীমা, কথাগুলি কিমাতলাল বললেন। কার উদ্দেশ্যে বোঝা গেল। ডাক্তার গুলাটি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এতে কোনো ভুল নেই। তিনি এক হাঁটু মুড়ে দেহটা পরীক্ষা করছিলেন। মহিলার বয়স আন্দাজ 50 হবে। গায়ের রং চাপা, চোখের তলায় হাড় ধারালো, প্রশস্ত নাকের ফুটোগুলো বেশ বড়। সব মিলিয়ে তাকে হয়তো সুন্দরী বলা যায় না, কিন্তু কিমাতলালের মনে হলো তার রূপের একটা অজানা আকর্ষণ একসময় ছিল, অস্বীকার করা যায় না। তার বড় চোখ দুটো খোলা, একদৃষ্টে ছাদের দিকে চেয়ে রয়েছে। তার মুখের ভয়ের চিহ্ন নেই, কিন্তু জমাট বেঁধে আছে ক্রোধ। এটা কিমাতলালের একটু অদ্ভুত লাগলো। মৃতদেহের মুখে ক্রোধের এমন চিহ্ন জীবনে খুব কম দেখেছেন তিনি। কোনো কোনো সময় ভয়ের প্রকাশ দেখেছেন বটে, কিন্তু বেশিরভাগ সময় মৃতদেহের মুখে থাকে ভাবলেশী। ওকে মাথার সামনে ধারালো ভারী কিছু দিয়ে প্রচন্ড শক্তিতে আঘাত করা হচ্ছে, ডাক্তার গুলাটি বলল। কুড়ুল জাতীয় কিছু হবে বোধ করি। হালকা ছোট কুড়ুল হতে পারে, নইলে আঘাতটা আরো বড় হতো। কুকরি বা কাস্তি জাতীয় কিছু হতে পারে কি? না, আমার মনে হয় এটি বাঁকানো কোনো ফলার কাজ নয়। ক্ষতটা অনেক লম্বা, এতে গভীর হতো না।
হুম, যেই করুন না কেন, তার কাছে একটা কুড়ুল ছিল। সেটা দিয়ে এমন প্রাণঘাতী আঘাত করতে কি খুব বেশি শক্তি প্রয়োজন? সবসময় নাও হতে পারে। যদি না আঘাতটা জোরালো হয়, একজন মহিলাও কাজটা করতে পারে, যেমনটা আপনি ভাবছেন। আপনি কি মৃত্যুর সময়টা ঠিকঠাক বলতে পারবেন ডাক্তারবাবু? উম, পুরোপুরি বলতে পারবো না, তবে ৩-৪ ঘন্টার মধ্যে হয়েছে, আমি যা বুঝছি। তার মানে রানীমা মারা গেছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এটাকে মোটামুটি কসাস এস্টিমেট বলা যেতেই পারে, ইন্সপেক্টর। ফর অ্যান এক্স আর্মি ডক্টর ইউ আর মাচ টু কসাস। কিমাতলাল চাপা হেসে বলল। তারপর ওই কাঁপতে থাকা চাকরটির দিকে চট করে ঘুরে গিয়ে প্রশ্ন করলেন, কটার সময় তুমি ওকে দেখেছো? ওই 6টার দিকে হবে সাহেব। আমি এটা জানি, কারণ আমি যখন বাজারে যাওয়ার জন্য ঘড়ি পার করছিলাম, আম, দেখলাম 6:45, আর বাড়ি পৌঁছাতে আমার 15 মিনিটের কম সময় লেগেছে। তার আগে কোথায় ছিলে? বাজারে ছিলাম সাহেব, রানীর জন্য সবজি ময়দা আনতে গেছিলাম। শেষ কখন দেখেছিলে? মানে রানীমা মারা যাওয়ার আগে কখন শেষ দেখেছিলে? সকালে সাহেব। তখন কিছু দেখেছিলে? উনি কি চিন্তিত ছিলেন, কিংবা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছিলেন? উনি চিন্তিত থাকতেন সবসময় সাহেব, তবে কোনোদিনও আম, ভয় পেতে দেখিনি, বরং সবাই ওকে ভয় পেত। ডাক্তারবাবু একটু হাসলেন। ও ঠিকই বলছে। জানেন তো, ভদ্রমহিলা যখনই দেখতাম কেমন যেন উদ্বিগ্ন থাকতেন, মানসিকভাবে দুর্বল, খ্যাপাটে আর হতাশ, যেন সবসময় ঘিরে আছে ওকে। মেজাজটা একবারই তিরিক্ষে হয়ে থাকতো, আর সেটা হারিয়ে ফেললে ব্যাপারটা গুরুতর হয়ে যেত। কিমতলাল ছোটেলালকে কোনো রকম বিরাম দিচ্ছিলেন না। তার নীতি অনুযায়ী অপরাধের অকুস্থলে থাকা প্রথম ব্যক্তি সন্দেহভাজনের শীর্ষের তালিকায় থাকে। 10টার মধ্যে 5টা কেসে এই অনুমান সত্যি হয়। ডাক্তারের যা মত, রানিমার টাকা কড়ি তেমন কিছুই ছিল না, কিন্তু কিমতলালের সন্দেহ রানিমার কাছে এমন কিছু আছে যা বেশ মূল্যবান হতে পারে। এই হত্যা রহস্য ঘনীভূত হয়েছে সেটিকে কিন্তু করে। তোমার নামটি যেন কি? তিনি আবার জানতে চাইলেন। লোকের নাম ধাম খুব একটা মনে থাকে না তার। ছোটিলাল আবার নিজের নাম বলল। এটা লিখে রাখো, ইন্সপেক্টর কনস্টেবল শান্তরামকে বললেন, আর শান্তরাম সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পকেট থেকে নোটবুক বার করলো, কিন্তু সে আবার পেন্সিল আনতে ভুলে গেছিল। চারিদিকে অসহায়ভাবে তাকিয়ে দেখলো মৃত মহিলার ডেস্কের উপর একটা কলম পড়ে আছে। মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে সেটি দিয়েই ছোটলালের নাম লিখল। ডাক্তারবাবু এর মধ্যে তার পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলেছিলেন। রানিমা তোমায় কত দিতেন মাসে? কিমাতলাল সেই চাকরটিকে জিজ্ঞেস করলেন। কিছুই দিতেন না, ছোটে বলল। এটা নোট করো, কিমাতলাল শান্তরামকে বলল। আবার ছোটের দিকে তাকিয়ে বলে, তুমি বলতে চাও তুমি এমনি এমনি ওর কাজ করে দিতে? আমার যে সময় কাজ থাকতো না সেই সময় সাহেব। এক সময় উনি আমার অনেক উপকার করেছেন। এটা শুনে বিস্ময় ডাক্তার ভুরু কপালে উঠল। আমি একটা ব্যাংকে পিওনের কাজ করি। রানিমা 2 বছর আগে চাকরিটা পাইয়ে দিয়েছিলেন। আই সি, কিমাতলার বললেন। চাকরি পাইয়ে দিয়েছেন মানে রানিমা কিছু প্রতিপত্তি তো আছেই। সঙ্গে সঙ্গে কনস্টেবলকে বললেন, এটা নোট করো, নোট করো শিগগিরই। করে ফেলেছি স্যার। বেশ করেছো। এবারে কে হেফাজতে নাও, থানায় বসে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। সাহেব, বাড়িতে বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, ছোটেলাল বলল। ওদের মা আছে তো? নেই। ছোটে এবার মাথা নিচু করলো, তারপর ধলা গলায় বলল, ওদের মা মারা গেছে সাহেব। আর আমার মা অনেক বয়স, একা হাতে ওদের সামলাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, হিমাতলাল বলে, দেখছি কি করা যায়, তবে থানায় তো তোমাকে আসতেই হবে। চিন্তা নেই, আমরা তোমায় সারা রাত থানায় বসিয়ে রাখবো না। অবশ্য যদি না রানিমার খুনটা তুমি করে থাকো। আমি আমি সাহেব, উনি আমার মা বাপ দিদি সব ছিলেন।
এরপর ডাক্তারের দিকে তাকিয়ে এসে বলল, এটা সত্যি উনি একটু খিটখিটে রুক্ষ স্বভাবের ছিলেন, তাই অনেকে ওকে পছন্দ করতো না। তবে মনটা খুবই ভালো ছিল। ওর ঋণ ওর ঋণ এই জীবনে আমি শোধ করতে পারবো না। ওর জান দেওয়া তো দূরে থাক, বরং প্রয়োজন পড়লে আমি নিজের জান দিয়ে দিতাম। কিমাতলাল এবার ছোটের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। আশা করি তুমি ঠিকই ছোটে। এখন একটু তোমার নিষ্ঠা ভক্তি প্রদর্শন করে আমাদের সাহায্য করো। রানিমার দেহটা ওর খাটে শোয়াতে হবে, সারা রাত তোকে এইভাবে মেঝেতে ফেলে রাখতে পারি না। ছোটে কিছুটা ইতস্তত করে মৃতদেহটার পায়ের দিকটা ধরল। ইন্সপেক্টর আর ডাক্তার মিলে রানিমার হাতের দিকটা ধরল। তারপর সবাই মিলে দেহটা তুলে পাশের ঘরে এনে শুইয়ে দিল। কিমাত লাল লক্ষ্য করলেন ঘরের আসবাব তেমন নেই, বিছানাটাও বেশ শক্ত, দুটো কম্বল পাতা আছে শুধু। রানিমা খুব সাধারণ জীবন কাটাতেন দেখছি, তিনি মন্তব্য করলেন। বিলাসিতার কোনো চিহ্নই নেই। আমি আপনাকে আগেই বলেছিলাম ওর পয়সা কড়ি সামান্যই ছিল, ডাক্তার গুলাটি বলল। তাহলে শয়তানটা অন্যদের বাদ দিয়ে ওকে বা খুন করতে যাবে? ইন্সপেক্টর একটু বিরক্ত হয়ে কথাগুলো বললেন। পরের দিন সকালে কিম্মত আবার যখন আপন মনে ভাবতে ভাবতে রানিমার বাড়ির দিকে হাঁটছিলেন, এই প্রশ্নটা তখনও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি জানতেন বেশিরভাগ খুনের পিছনে টাকাটাই অন্যতম মোটিভ থাকে, কিন্তু রানিমার ক্ষেত্রে দৃশ্যত সেটা নেই। আগের রাতে ঘর সার্চের সময় ডেস্কের ডয়ারে কিছু 100 টাকার নোট পড়ে থাকতে দেখেছেন। রানিমার গয়নার বাক্সে তেমন দামি কিছু নেই, চোরের হাতে পড়েছে এমন কোনো চিহ্ন দেখা যায়নি, ঘরের কোনো জিনিসের বহিরাগত কোনো হাত পড়েনি। মোটিভ সম্ভবত ব্যক্তিগত প্রবৃত্তিই হবে, হিংসা, প্রতিশোধ, বা হতে পারে সাময়িক উন্মত্ততা, অথবা তিনি কারোর সম্বন্ধে খুব বেশি কিছু জেনে গেছিলেন। এবার যেটা করতে হবে, রানীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, চাকর বাকর যদি কেউ থেকে থাকে খুঁজে বের করে জেরা করতে হবে। কিছু চিঠিপত্রও পাওয়া গেছে, ওগুলি পড়ে দেখতে হবে। কিন্তু কিমতলাল এখন সেসব পড়লেন না। তিনি এমনিতেই অন্যের চিঠিপত্র পড়া পছন্দ করেন না, ওগুলি মনের হতাশা আরও বাড়িয়ে দেয়। সামনের পথটা উপরের দিকে উঠে গেছে, সে পথে আরেকটু এগোলে রানীর বাড়ি। কিমতলাল সে রাস্তা দিয়ে আসছিলেন, দেখলেন আজ পথ রোধ করে কতগুলি বাচ্চা ক্রিকেট খেলছে। তাকে দেখে তারা সরে যাবার জায়গা করে দিল। বাচ্চাগুলো একরাশ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইল। ওদের মধ্যে 3জন ছেলে আর একজন মেয়ে। মেয়েটা ওদের সঙ্গে খেলছিল না, কিন্তু খুশি মনে খেলাটা উপভোগ করছিল। 13 কি 14 বছর হবে মেয়েটির বয়স। গায়ের রং কালো, বেনি করা চুল, রুক্ষ প্রকৃতির। বাকি ছেলেদের মতোই তার গলায় বেশ চোর, আর পোশাক ময়লা, শতচ্ছিন্ন। তাকে দেখে কিমাতলালের বেশ ভালো লাগলো। গভীর অভিব্যক্তিতে ভরা বড় বড় চোখ দুটি, চোখা চোখা নাক মুখ। তিনি নিজের ছেলেকে দেখলে সাধারণত যেমনভাবে হাসেন, মেয়েটির দিকেও ঠিক তেমনি হাসলেন। কিন্তু সেই হাসিতে কোনো সাড়া দিল না মেয়েটি, বরং এমনভাবে তাকে দেখছে ইন্সপেক্টর মনে হলো সে চোখে বৈরিতার ছাপ স্পষ্ট। রানীর বাড়ি যখন পৌঁছলেন, সেখানে থমথমে ভাব, লাশ নিয়ে গেছে সকল। কনস্টেবল শান্তরাম পাথরের বেঞ্চে বসে পাত চিবোচ্ছে। ফুলের বাগিচার ওপর বিশ্রী লাল রঙা পানির পিক ফেললো একবার। ছোটেলালকে আপাতত পুলিশ হেফাজত থেকে ছাড়া হয়েছে, বেশিরভাগ দোকানদারই সাক্ষী দিয়েছে। তাকে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে বাজারে দেখা গেছে, আর এখন রানিমার বাড়িতে মেঝে থেকে রক্তের দাগ মুছে রানিমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই কাজটা সে করছে ভাবলেশহীনভাবে, তার মধ্যে কোনো শিহরণ নেই, আতঙ্ক নেই, যেন সে রক্ত কোনো কাটা ছাগল কিংবা মুরগি। অবশ্যই তার কল্পনা শক্তির বিস্তার যে অতটা নেই তা বলাই বাহুল্য।
মানব শরীর থেকে নির্গত রক্ত তার মনে কোনো অনুভূতি জাগায় না। শেষমেশ কিমাতলাল বললেন সে এবার বাড়ি যেতে পারে। ঘড়িতে তখন 9টা। ওক দেবদারু গাছের মাথার উপরে সূর্য উঠে এসেছে। তার আলো রানিমার সামনের ঘরের জানলা দিয়ে ঢুকে ঘর ভরিয়ে দিচ্ছে। কিমাতলাল ডেস্কের কাছে গেলে কিছু চিঠিপত্র বের করলেন, তারপর খুঁটিয়ে পড়তে লাগলেন। দেখা গেল তাতে কিছু ইলেকট্রিক বিল রয়েছে, টাকা জমা হয়নি এখন। বোঝা গেল ডাক্তার গুলাটি ঠিকই বলেছেন, ইদানিং রানিমার পয়সা করি টানাটানি চলছিল। একটা ছোট চিঠিও ছিল, সম্ভবত কোনো আত্মীয় লিখেছে। অনেকদিন রানিমার দিক থেকে কোনো সাড়া নেই কেন সেই বিষয়ে। প্রায় 6 মাস আগের চিঠি, দিল্লির ঠিকানা থেকে এসেছে। কিমাতলাল শান্তরামকে ওই ঠিকানা টুকে রাখতে বললেন। তেমন কোনো ব্যক্তিগত চিঠি তো চোখে পড়ল না। হয় রানিমার কোনো বন্ধু ছিল না, নতুবা তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন না। কিন্তু একটা নোট পাওয়া, সদ্য লেখা। জন সাইমন্স নামে রানিমাকে একজন মঙ্গলবার চায়ের আমন্ত্রণ করেছেন। গত মঙ্গলবারই হবে, দিন 3 আগে। নোটে লেখা ঠিকানায় চোখ পড়তেই বুঝলেন এই জন সাইমন্স ঠিক পরের বাড়িটিতেই থাকে, 30 গজের মধ্যেই। কিমাতলাল জানলার বাইরে তাকালেন, দেখলেন রানিমার বাড়ির ঠিক সোজাসুজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে সযত্নে লালিত একটি কটেজ। ঠিক আছে, এটা দিয়ে শুরু করা যাক। জন সাইমন্স, তিনি যেই হন, রানিমার সম্বন্ধে নিশ্চয়ই কিছু জানবেন। ঠিক তখনই তারস্বরে টেলিফোন বেজে উঠল। কিমাতলাল ভীষণ চমকে উঠলেন। ঘরের মধ্যে যে একটা ফোন আছে এতক্ষণ তার টের পাননি। এদিক ওদিক তাকিয়ে একটা অন্ধকার কোণায় ছোট টুলের ওপর সেটি চোখে পড়ল। তার মনে হলো অন্তত টেলিফোন বিলটা তবে রানিমা চিঠিয়ে দিয়েছেন। তারপর নিচু হয়ে রিসিভারটা তুললেন। কিন্তু কিমাতলাল তার স্বভাবসিদ্ধ কণ্ঠের ভঙ্গিমায় হ্যালো বলার আগেই ফোনের অপর প্রান্ত থাকা ব্যক্তি বলতে শুরু করলেন। শোনো মাই ডিয়ার নিতা, বিকেলে একবার দেখা করতে পারবে? গত রাত্রে যা হলো একটু দুশ্চিন্তায় আছি। পুরুষ কণ্ঠ, বলিষ্ঠ গভীর স্বর। কিমাতলাল শ্বাস বন্ধ করে রইল। ফোনের ওপারের রহস্যময় ব্যক্তিটি হয়তো আরও কথা বলবে, কিন্তু হাঁটু গেড়ে আর একটু সুবিধা মতো বসতে গিয়ে হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে চিত হয়ে পড়ে গেলেন। বেমক্কা লাগলো কোমরে। হাঁটুটা গিয়ে সজোরে লাগলো টুলটায়, আর ফোনটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল। কিমাতলাল ফোনটা তুলে আবার রিসিভার কানে দিলেন। তখন শুধু ঘর ঘর আওয়াজ পেল, ফোনটা কেটে গেছে। তিনি মেঝে থেকে উঠে দাঁড়ালেন, নিজের দশাসই চেহারাকে গালি দিয়ে অপেক্ষা করতে লাগলেন আবার কখন টেলিফোনটা বেজে ওঠে। কিন্তু সেটা দ্বিতীয়বার আর বাজল না। কিমাতলাল বিস্মিত হয়ে ভাবলেন, ফোনের ওপারের ব্যক্তি কে হতে পারে? লোকটি বেশি কিছু বলল না, আবার যেন অনেক কিছুই বলল। অবশ্যই সে রানীর সঙ্গে কথা বলতে চাইছিল। রানিমার মৃত্যুর ব্যাপারে সে এখনো যে কিছুই শোনেনি সেটা বোঝা গেল। আর ওই কথার ভঙ্গি, মাই ডিয়ার নিতা, তার মানে রানিমার বেশ ঘনিষ্ঠই সে। কি কারণে লোকটি অত উদ্বিগ্ন ছিল? কি বা হয়েছিল গত রাতে? মুসৌরিতে 300-র মধ্যে টেলিফোন গ্রাহক আছে। তার প্রত্যেকজনকে এখন ফোন করে গলা চিনতে যাওয়াটা অসম্ভব কাজ। সেটি কিমাতলাল অবশ্যই চান না। তাছাড়া এমনও হতে পারে লোকটা কোনো রেস্তোরাঁ বা পোস্ট অফিস থেকে ফোন করেছে। সব মিলিয়ে তিনি বুঝতে পারলেন রানিমার অত্যন্ত ঘনিষ্ঠ একজনকে চিনতে পারার সুযোগ এই মুহূর্তে ফসকে গেল। তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। এরপর তার কি করা উচিত? আর তখনই জন সাইমন নোটটা চোখে পড়ল। মনে পড়ল ওই ভদ্রমহিলার কাছেই তো যাচ্ছিলেন। তিনি জানেন জন কোনো মেয়ের নাম। ছেলেবেলায় যখন কনভেন্ট স্কুলে পড়তেন, স্পষ্ট মনে আছে সে স্কুলে একটি মেয়ে ছিল, তার নামও জুন। তখন সে বছর 12-র অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেয়ে। বড় বড় চোখ দুটি ছিল দুষ্টুমিতে ভরা। ভাবতে ভাবতে হঠাৎ সম্বিত ফিরে পেল
আসলে কিমাত জামা প্যান্ট থেকে ধুলো ঝেড়ে রানিমার বাড়ি থেকে বেরিয়ে এলেন। গেটের কাছে এসে দেখলেন বাচ্চাগুলো ততক্ষণে চলে গেছে, কিন্তু একটা কুকুর ঘোরাঘুরি করছে। এই হাইব্রিড কুকুরটাকেই তো গত রাতে রানিমার ঘরে দেখেছিলেন। এখন ব্যাটা ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারগুলো শুকে শুকে দেখছে। ইন্সপেক্টর এবার তার পান চিবোনো কনস্টেবলকে হাঁক পারলেন। শান্তরাম, স্যার। কুকুরটাকে দেখেছো? হ্যাঁ স্যার। বলে শান্তরাম কুকুরটার দিকে একটু বাঁকা চোখে তাকালো। এটা কি রানিমার কুকুর? আমার মনে হয় না স্যার, রানিমা নিশ্চয়ই বিলেতি কুকুর ছাড়া পুষতেন না। বোকার মতো কথা বলো না। যাও গিয়ে দেখো এটা কার কুকুর। সামনের ওই বানিয়ার দোকানটা জিজ্ঞেস করো। এখানে কাজ করতো এমন কাউকে পেলেই খোঁজ নাও। শান্তরাম বেঞ্চ থেকে তিরিং করে লাফিয়ে উঠল। রাস্তার কোনায় ছোট দোকানটা। শান্তরাম জানে সেখানে গেলেই চা পাওয়া যাবে, আর ওখানে কেউ না কেউ তো থাকবে যে কুকুরটার ব্যাপারে কিছু বলতে পারবে। আধ ঘন্টা বাদে এখানে মিট করবে, কিমাতলাল বললেন। 2 গ্লাস চায়ের জন্য যথেষ্ট সময়। কনস্টেবল শান্তরাম একটা জবরদস্ত স্যালুট ঠুকে দোকানের দিকে এগিয়ে গেল। কিমাতলাল প্যান্টটা একটু টেনে উপরে উঠিয়ে নিয়ে মনটা চাঙ্গা করে নিল। সামনে আরেকটা কঠিন উতরাই। সাইমন্সের বাড়ির সামনের পিচ গাছটা এখন হালকা গোলাপি রঙের ফুলে ভরে উঠেছে। বসন্তের চারা গাছ বসানোর জন্যে বাগানটায় নিড়ানি করে সার দেওয়া হয়েছে। সীমানা বরাবর আইরিশ গাছের পাতাগুলো বর্ষার মতন বেরিয়ে আছে। কিমাতলাল যখন খোলা গেট দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলেন, শুনলেন দুজন গান করছে। একটি গলা পুরুষের আর অন্যটি মহিলার। আর যত সামনের দরজায় কাছাকাছি আসতে লাগলেন, গানের কথাগুলি স্পষ্ট হলো। সুরটা বেশ পছন্দ হলো তার। শুনে শুনে আপন মনে সুরটা ভাসতে লাগলেন তিনি। কিন্তু ঠিক তখনই বুঝতে পারলেন কোথাকার গান, আর সঙ্গে সঙ্গে আগ্রহ হারিয়ে ফেলেন। মিশনারিদের গান। বিদেশি মিশনারিদের জিজ্ঞাসাবাদ করতে হবে এই ভেবে কিমাতলাল একটু সন্ত্রস্ত ছিলেন। এদের সামনে তিনি বেশ অস্বস্তি বোধ করেন। এদের প্রত্যেকের দিকে করুণা ঘন দৃষ্টিতে তাকানো, বিনয়ের মুখোশে আড়ালে তাকে মেপে নেওয়া কতটা কি সম্ভাবনা ইত্যাদি। আর কি, তাকে তার কাজটা সারতে হবে, যে গোষ্ঠীর হোক না কেন। কতগুলো ধর্মীয় মন তাকে ভয় পাওয়াতে পারবে না। তার স্ত্রী একজন ভক্তিমতী হিন্দু মহিলা, কিন্তু তিনি নিজে এই বিষয়ে একটু অবিশ্বাসী বটে। সব মিলিয়ে কিমাতলালকে ঈশ্বরে ভয় পাওয়ার নাস্তিক বলা চলে। তিনি সামনের দরজায় টোকা দিলেন। শুনতে পেল বলে তো মনে হলো না। গানটা তখন চলছিল, আগের থেকে আরো প্রবল। কিমাতলাল এবার আরো জোরে ধাক্কা দিলেন দরজায়, আঙ্গুলের গিট দিয়ে সজল। তখনই দেখলেন তার ডান দিকে একটি কলিং বেলের সুইচ। নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে উন্মাদের মতো ওই সুইচে টিপতে লাগলেন। এবার গান থামল। পিওনোয় শেষ কয়েকটা সুর বাজিয়ে সঙ্গীত পর্ব সমাপ্ত হলো। তারপর চারিদিক একবারে নিস্তব্ধ। বেটে খাটো গোলকাল গোলাপি মুখে চশমা পরা এক ভদ্রলোক দরজা খুললেন। দেখে মনে হলো 35-এর উপর তো বয়স হবে। ইন্সপেক্টরকে দেখে একগাল হাসলেন। রিনরিনে গলায় তিনি বললেন, সুপ্রভাত, আপনার জন্য কি করতে পারি? তারপর কিছুটা ভেবে বললেন, ও, আপনি মনে হয় জলের কল ঠিক করতে এসেছেন। কিম্মতলাল ইউনিফর্মটা না পরে আসার জন্য একটু আফসোস করলেন, তবে বুক চিতিয়ে ভারী গলায় বললেন, আমি ইন্সপেক্টর লাল, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। খেয়াল রাখলেন তিনি যে মনে মনে চটছেন এমনটা যেন না প্রকাশ পায়। ও হ্যাঁ, অবশ্যই, আসুন আসুন। মিস্টার সাইমন্সের মুখে হাসি আরো চওড়া হয়েছে। বোধ করি রানীর বীভৎস খুনের বিষয়ে কথা বলতে এসেছেন। হুম। কথা শুনে লোকটা কোন দেশে সেটা ঠাহর করতে পারলেন না কিমাতলাল।
উচ্চারণ আমেরিকানদের মতো নাকি নাকি নয়, আবার সেটাকে ব্রিটিশদের প্রথাগত উচ্চারণও বলা চলে না। আপনি খুনির ব্যাপারটা শুনেছেন? হিমাতলাল জিজ্ঞেস করলেন। কে শুনতে বাকি আছে? মুসৌরির মতো জায়গায় খবর হু হু করে ছুড়ে বেড়ায়। এমন কিছু না হলে শুনলাম আপনি চাকরটাকে অ্যারেস্ট করেছেন। কেউ এখনো অ্যারেস্ট হয়নি, মিস্টার সাইমন্স। তবে হ্যাঁ, কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল, এখন ছেড়ে দেওয়া হয়েছে। মিস্টার সাইমন্স কিমাতলালকে নিয়ে ছোট বসার ঘরটিতে গেলেন। ঘরটিতে উজ্জ্বল রঙের পর্দা লাগানো, ঝকঝকে, দেখে মনে হয় ঘরটাকে একবার জীবাণুমুক্ত করে ছেড়েছেন তারা। মিসেস সাইমন্স এগিয়ে এসে ইন্সপেক্টরকে অভ্যর্থনা জানালেন। ইনি ইন্সপেক্টর লাল। গির্জার সমাবেশে যাজকদের পরিচয় করিয়ে দেবার কায়দায় মিস্টার সাইমন্স তার জোন মানে মিসেস সাইমন্সের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। উনি নিতার ব্যাপারে জানতে এসেছেন। আমার খুব আনন্দ হচ্ছে আপনি এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছেন। জোন সাইমন্স ইন্সপেক্টরের দিকে তাকিয়ে চমৎকার ভঙ্গিতে হাসলেন। কিমতলালের মনে হলো তার হাঁটুটা একটু কাঁপছে। আমাকে পরে তিনি বলেছিলেন, তুমুল সুন্দরী মহিলাদের দেখলেই তার এমনটা হয়। আর ওই সময় তিনি শুধু ভাবছিলেন, যদি এই মহিলা মিশনারিও হন, সে ধর্ম পরিবর্তন করতে বোধ করি কোনো অসুবিধেই হবে না। ভদ্রমহিলার বয়স 25-এর বেশি তো নয়। চুলের রং শুকনো খড়ের মতো, সায়ামিজ বেড়ালের মতো তার চোখের মণি, আর খুব বেশি দিন পৃথিবীর পূর্ব প্রান্তে জল হাওয়া না লাগা অ্যাংলো সেকশন মেয়েদের মতো উজ্জ্বল সতেজ তার শরীর। কিন্তু তিনি আমেরিকান। তার উচ্চারণে সেটা কিমাতলাল বুঝতে পারলেন যখন তিনি একটু হেসে বললেন। আমরা এসবে জড়িত নই মিস্টার লাল। লাল এবার না হেসে পারলেন না, কারণ মিসেস সাইমন্স লাল শব্দটিকে ফালের মতো করে উচ্চারণ করছিলেন। কিমাতলাল চেয়ারে বসতেই ঠাট্টার আবহাওয়াটা চলে গেল। কয়েক মুহূর্তের বেমক্কা নিস্তব্ধতা। তখন মিস্টার সাইমন্স, যিনি আসলে জাতি ইংরেজ, আইল অফ দ্য ম্যান থেকে আসা, বললেন, একটু চা খাবেন ইন্সপেক্টর? না ধন্যবাদ। কফি? জোন সাইমন শুধালেন। কিমাতলাল ইতস্তত করলেন, প্রায় হ্যাঁ বলে দিচ্ছিলেন আর কি, কিন্তু পরক্ষণে চিন্তা করলেন তদন্ত চলাকালীন এরকম আতিথ্য গ্রহণ করলে সেটা তার দিক থেকে দুর্বলতা হবে। পরে কখনো হবে, ধন্যবাদ। তিনি বললেন, আমি কিছু প্রশ্ন করতে চাই, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, রানিমা আপনাদের পরিচিত ছিলেন? আমরা খুব ভালো প্রতিবেশী ছিলাম। নিষ্পৃহ উত্তর দিলেন সাইমন্স। মাঝে মধ্যে ওকে দেখতাম, তবে ওকে ব্যক্তিগতভাবে চিনতাম এটা বলতে পারবো না। কখনো কখনো উনি আসতেন আমাদের কাছে। এর ওর কথা অনেক বললেও নিজের সম্বন্ধে খুব বেশি কিছু বলতেন না। আমরাও যে জানতে চাইতাম না তা নয়, বুঝলেন তো? আহা, আমি ওভাবে বলবো না জোন। ইন্সপেক্টর, মিশনারি হিসেবে আমরা মানুষের ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নিয়েই থাকি, তাদের অতীত ভবিষ্যৎ সব কিছু নিয়ে। কিন্তু আমরা চাইতাম না নিতা মানে ওই রানী মনে করুন আমরা ওর জীবন নিয়ে খুব আগ্রহী বা সেসব নিয়ে কোনো জল্পনা চাই। তাই ওকে কখনো খুব একটা প্রশ্ন করতাম না। যদি আমরা এটা ওটা প্রায়ই শুনতাম। হ্যাঁ, কিমাতলাল চট করে বললেন। জোন সাইমন্স দ্বিধান্বিত হলেন, তার নীল চোখে সন্দেহের দানা বাজছে। আচ্ছা, এগুলি সবটাই রটনা মাত্র। মুসৌরির মতো ছোট জায়গায় গুজব বা পরচর্চা না থাকলে জীবনটাই পানসে হয়ে যাবে যে। আমরা নতুন এসছি মিস্টার লাল, তাই এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আমার মনে হয় মিস বিন বা মিস্টার কাপুর আপনাকে রানীর সম্বন্ধে অনেক কিছুই বলতে পারবেন, যদিও দুজনেই রানীকে খুব একটা পছন্দ করতেন না। আপনি ওকে পছন্দ করতেন? কিমাত জিজ্ঞেস করলেন। আমরা কাউকে অপছন্দ করি না, অন্তত চেষ্টা করি না করতে, মোলায়েম সুরে বললেন সাইমন্স।
তবে রানীকে লোকজন মোটেই পছন্দ করতো না। খুব ঝুঁকরুটে আর উদ্ধত স্বভাবের ছিলেন কি না? মনে হয় এসবের পেছনে ওর নিঃসঙ্গতা আর অনেক রকম হতাশা কাজ করতো। তুমি কি বলো জোন? ঠিক তাই। ভদ্রমহিলা জীবনে খুব অসুখী ছিলেন। দেখে খুব একটা বোঝা যেত না, কিন্তু কথা বললে বোঝা যেত। ওর স্বামী কেন ওকে ছেড়ে গেলেন জানেন কিছু? কিমাত জানতে চাইলেন। আবার জোন সাইমন্স কিন্তু কিন্তু করতে লাগলেন। তিনি অন্যদিকে তাকিয়ে বললেন, অন্য এক মহিলার জন্য, আমাদের যেমনটা বলেছেন। হ্যাঁ, সে অনেক বছর আগের কথা। এর মধ্যে স্বামীটাও শুনেছি মারা গেছে, এটা কি জানেন? ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী রানীর কাছে কোনোদিনও এসেছিলেন কিনা? আমাদের পক্ষে সত্যিই জানা সম্ভব ছিল না মিস্টার লাল। আমি আগেই বলেছি, আমি খুব বেশি দিন এখানে আসিনি, কিন্তু বেশ কিছুদিন এখানে থাকতে চাই। এই পাহাড় অত্যন্ত মনোরম, বিশেষ করে বর্ষাকালে, যখন জায়গাটা ফাঁকা থাকে। বেশ কায়দা করে সুন্দর ঢঙে মহিলা ভারতীয়দের সমালোচনা করে গেলেন। সাধারণ মানুষ শ্লেষটা ধরতে পারবেন না, কিন্তু কিমাতলাল বুঝতে পারলেন। মুশকিল হলো কোনো পুরুষ মানুষ এ কথা বললে অসন্তোষ প্রকাশ করা যায়, কিন্তু মহিলা হলে তো তাকে ক্ষমা করতেই হয়। কিমাতলাল কিছুক্ষণ ধরে চুপ রইলেন। কনিষ্ঠার আংটিটা এমনিতেই ঘোরাচ্ছিলেন। আচ্ছা, গতকাল সন্ধ্যাবেলা আপনারা কোথায় ছিলেন? একটু সতর্ক হয়ে জিজ্ঞেস করলেন। "উম, কিছুই না, শুধু আমার মনের শান্তির জন্য জানতে চাইছি আর কি।" ঠিক এই ঘরেই, সাইমন্স বলে উঠলেন। মিস বিন চা খেতে এসেছিলেন। ইংরেজ ভদ্রমহিলা, একাই থাকেন, একসময় বিশাল পরিবারের একমাত্র জীবিত সদস্য। কটার সময় সেই চা পান পর্ব ছিল? ঘড়িতে তখন কাটায় কাটায় 4টে। ওটাই মিস বিনের চায়ের সময়। আর ওকে যদি আরো কিছু সময় অপেক্ষা করতে হতো, মোটেই সেটা পছন্দ করতেন না। সাইমন্সের মুখে বদান্যতার হাসি। মনে হয় ওকে আপনারা সন্দেহের তালিকায় থেকে বাদ দিতে পারেন ইন্সপেক্টর। মিস বিনের 84 বছর বয়স। এই সময়ে একটা মাছিকে মারাও আঘাত করতে পারবেন না, করবেনও না। আমি যে ওটাই ভাবছি, সেটা একান্তই আপনার নিজস্ব ভাবনা। কিমাতলাল একটু হেসে বললেন, তাও আমি একবার মিস বিনের সঙ্গে দেখা করতে চাই, যদি তিনি 4টের সময় এখানে চা খেতে আসেন। যখন রানিমার বাড়ির পাশ দিয়ে ফিরছিলেন, নিশ্চয়ই কাউকে না কাউকে তো দেখেছেন। আর তিনি কোথায় থাকেন? এই পাহাড়ের থেকে প্রায় 100 গজ নিচে। ও কাছে জঙ্গলের জন্য এখান থেকে ওর কটেজ দেখতে পাবেন না। কটার সময় তিনি আপনার বাড়ি থেকে বেরোলেন? প্রায় 1.5 ঘন্টা পরে। তবে তো তিনি ফেরার পথে কাউকে দেখতে পেতেও পারেন। আপনার গেস্ট চলে যাবার পর আপনি আর মিসেস সাইমন্স কি ঘরেই ছিলেন? হ্যাঁ, সাইমন্স বলে। ঠিক তা নয়, আমরা মিস বিনকে দেখলাম ঢালের রাস্তায় বিপজ্জনকভাবে হাঁটছেন। ওই রানীর বাড়ির গেট যতটা দূরে, ওইখানে। তাই ঘর থেকে বেরিয়ে এলাম। তখন আমরা খাবার দোকানটায় গরম গরম কিছু খাবার কিনতে দাঁড়ালাম। আমি দাঁড়াতাম না, কিন্তু জোন ওসব খেতে খুব পছন্দ করে। তারপর আবার ফিরে এলাম। 15 মিনিটের মতো বাইরে ছিলাম। সেই কারণেই আমরাও আপনার সন্দেহের তালিকায় পড়ে গেছি মিস্টার লাল। কিমাতলাল, না না না, সেরম কিছু নয়। এমন একটা ভঙ্গিতে হাত নাড়লেন বটে, কিন্তু মনে মনে তার সন্দেহটা অস্বীকার করতে পারলেন না। মিস্টার সাইমন্স তাকে চায়ের জন্য আরও ওদিকে ওর স্ত্রীর কফির জন্য জোরাজুরি করতে লাগলেন, কিন্তু কিমাতলাল বারবার মনে করিয়ে দিলেন তিনি খুব ব্যস্ত, আর প্রায় 11টা বেজে গেছে। এরপর তার বাগানে এলেন।
শীতের জুই, হলদে রঙা ফুলে পাহাড়টা ছেয়ে এক অভাবনীয় দৃষ্টি তৈরি করেছে। বারবার চোখ তুলে যাচ্ছিল সেদিকে। প্রতি বছর এই সময় বাগানের এই স্থানে রঙের মেলা বসে। কিমাত চেষ্টা করে দেখতে লাগলেন ফুলগুলিতে কোনো গন্ধ পাওয়া যায় কিনা। তখনই লক্ষ্য করলেন বাগানের একটা কোণ থেকে রানিমার বাড়ির গেট আর বারান্দাটা বেশ স্পষ্ট বোঝা যায়। টান টান হয়ে দাঁড়ালেন এবং কিমাতলাল ওই সোজা পথে তাকিয়ে রইলেন। কনস্টেবল শান্তরাম একটা দেওয়ালের ওপর ভর দিয়ে বিপজ্জনকভাবে ঝুঁকে কিছু দেখবার চেষ্টা করছিল। গতকাল সন্ধ্যায় যখন বাড়ি ফিরে এলেন, কিমাত জিজ্ঞাসু ভঙ্গিতে বললেন, তখন কি সোজা বাড়ি ফিরে এসেছিলেন নাকি মাঝে কিছুটা সময় অন্য কোথাও ছিলেন? সাইমন্স প্রশ্নটির উত্তর দেবার আগে বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, জোন ঢুকে গেছিল আগে, আমি কিছু সময় বাইরে ছিলাম। আপনি বাইরে ছিলেন? কিমাত কৌতূহলী হলেন। আপনি রাস্তাটা খেয়াল করেছিলেন? কেউ রানিমার বাড়িতে ঢুকেছিল বা বেরিয়েছিল সেই সময়, কিংবা কাউকে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? সাইমন্স খুব চেষ্টা করছিলেন মনে করার। একবার দুবার তাকিয়েছিলাম বটে, যতদূর মনে পড়ছে। রাস্তায় কয়েকটা বাচ্চা খেলছিল। ঠিক কটার সময় তা বলতে পারবো না। দাঁড়ান দাঁড়ান, একজন সেখানে ছিল, কসাই। হ্যাঁ, সে দরজার বাইরেই দাঁড়িয়েছিল। এক ঝুড়ি মাংস ছিল ওর হাতে, আর সে সময় রানীর সঙ্গে তার তর্ক চলছিল। পরিস্থিতি গরম ছিল। রানী খুব চিৎকার করছিলেন, সব সময় উনি চেঁচাচ্ছিলেন, যেমনটা করে থাকেন আর কি। তাই আর অত মাথা ঘামাই ইন্সপেক্টর। প্রায়শই রানীর সঙ্গে দোকানদার কিংবা চাকর বাকরদের তুলকালাম বেঁধে যেত। আমার যা মনে হয় পুরানো অভ্যাসে রানী কর্তৃত্ব ফলাতে ভালোবাসতেন। উনি বোধহয় কোনো এক সময় খুব পয়সাওয়ালা ছিলেন, আর যখন তার বাড়িতে ওর চারিদিকে সবসময় চাকর বাকর ঘুর ঘুর করতো। তাও আমাকে একবার ওই কসাইয়ের সঙ্গে কথা বলতে হবে। কোথায় থাকে সে, আপনি কিছু জানেন? এই পথ দিয়ে সোজা উঠে যান, সাইমন্স বললেন। একটা ভাঙা চোরা ঘরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। কিমাতলাল একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আবার পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হবে। এই রাস্তাগুলো এত সরু আর খাড়া যে জিপ গাড়িও যেতে পারবে না। তিনি আবার ঘড়ির দিকে তাকালেন। খিদেও চাকার দিচ্ছে বেশ, কিন্তু ওই কসাই বেটার সঙ্গে দেখা না করা পর্যন্ত খাবার তার গলা দিয়ে নামবে না মনে হয়। যাই হোক, তদন্তে সাহায্য করার জন্য কিমাত বারবার মিশনারি দম্পতিকে ধন্যবাদ দিলেন। জোন সাইমন্সের দিকে তাকিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে হাসলেন, এমন একটা ভাব যেন যাই ঘটে থাকুক খুনির থেকে জোনের কোনো ভয় নেই। কিমাতলাল দেখে গেল তাকে। গেটে কনস্টেবল শান্তরামের সঙ্গে দেখা হলো। কুকুরটা কার বের করে ফেলেছি স্যার। কোন কুকুর? ও, সেই কুকুর, হ্যাঁ হ্যাঁ। তিনি কুকুরটার কথা প্রায় ভুলেই গেছিলেন। তিনি তখনও মিসেস সাইমন্সের কথা ভাবছিলেন। আচ্ছা, কি কি জানলেন? কুকুরটা ওই বানিয়ার মেয়ে, ওই যে মেয়েটা রাস্তায় খেলছিল, মাস কয়েক আগে রানিমাই ওটা ওকে দিয়েছে। রাস্তায় দেখা মেয়েটিকে কিমাতলালের মনে ছিল। সাধারণত বাচ্চাদের মুখ তিনি ভালো মনে রাখতে পারেন না, তাই এই বাচ্চাটির মুখ কিভাবে এত স্পষ্ট তার স্মৃতিতে রয়ে গেল সেটাই আশ্চর্য। এদিকে রানীমা যদি ওই কুকুরটিকে মেয়েটির হাতে তুলে দিয়েও থাকেন, তবে কুকুরের যা স্বভাব বারবার পুরনো মালিকের কাছে ছুটে যাবে। তাই হয়তো রানীমার বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে মাঝে মধ্যেই তাকে দেখা যায়। মেয়েটির সঙ্গেও একবার কথা বলতে হবে। একটি অদ্ভুত বাচ্চা, হয়তো সেটাকে এই তদন্তে সাহায্য করতে পারবে। পাহাড়ের ঢাল বরাবর রাস্তা বেয়ে উঠতে গিয়ে ইন্সপেক্টর লাল একবার থেমে ভুরুতে জমে থাকা ঘাম মুছে নিলেন। এই ফেব্রুয়ারিতে সূর্যের এত তেজ, নাকি তার শরীরের চর্বির বার বাড়ান্ত কি জানে।
শান্তরাম ততক্ষণে ঢালের প্রায় মাথায় উঠে বড়বাবুর জন্য অপেক্ষা করছে। বেটা ছেলে বেয়াদবি দেখেছ? তুমি বাইরেই অপেক্ষা করো। কনস্টেবলের সামনে কিমাতলাল মাঝে মধ্যে নিজের পদমর্যাদা সম্পর্কে সচেতন হয়ে যান। বললেন, আমি চাই না কসাই বেটা আমাদের দিকে ভয় পেয়ে যাক। যদিও অজুহাত তার ঠিক দাঁড়ালো না বুঝতে পারলেন, তবুও এর থেকে জুৎসই কিছু পেলেন না তখনকার মতো। শান্তরামকে দেখে কেউ ভয় পাবে এমনটা আশাতীত। সেই শান্তরামকে যাকে কিনা কেউ এক গ্লাস চা দিলে বিনা প্রশ্নে তার গোলাম হয়ে থাকবে। সে অন্যান্য কড়া ধাতের পুলিশদের মতো নয়, তার আবার শাঁসালো কিছু নিতেই বেশি পছন্দ করে কিনা। কষায় মাংস ফেরি করে এখনো ফেরেনি। বাড়িতে তার বউ আছে। বউটা যেমনি ফর্সা আর বহরেও তেমনি বিপুল। প্রবল স্ফীত পশ্চাৎ দেশ দেখলে মনে হবে শতাব্দী প্রাচীন বটবৃক্ষের কাণ্ড। বড়বাবু তার স্বামীকে খুঁজছেন শুনে ব্যস্ত হয়ে তার ছোট্ট ছেলেটিকে কিমাতের সঙ্গে পাঠাতে চাইলেন। কিমাতলাল বাধা দিয়ে বলেন, কোনো অসুবিধে নেই, তিনি অপেক্ষা করবেন। কিন্তু অর্ধ উলঙ্গ বাচ্চাটি ওসবের পরোয়া না করে পাই পাই করে ছুট দিল উতরাইয়ের পথে তার বাবার খোঁজে। কসাইয়ের বউ ইন্সপেক্টরকে বসতে বলল না। সে জানে তিনি তাদের ঘরে বসবেন না, তাতে তার মান যাবে। তার আগেই তিনি উঠোনে নেমে ঘোরাঘুরি করতে লাগলেন। কিন্তু একটা মোরগ আর বেশ কয়েকটা মুরগি কো কো করে করতে করতে বারবার তার পায়ের কাছে এসে পড়ছিল। মেয়েটাকে দেখে যা মনে হয় বয়স খুব বেশি হলে 20 পেরিয়েছে। কড়া রোদের মধ্যেই খাটিয়ায় বসে একটা সুতির কাপড় সেলাই করছিল। কিমাতলালের চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল। ধবধবে ফর্সা তার গায়ের রং, গাল দুটোয় গোলাপি আভা। মেয়েটির যা রূপ তা এই উত্তরের পাহাড়ি এলাকায় সচরাচর মেলে না। এর বর্ণনা একমাত্র উর্দু কবিতাতেই পাওয়া যায়। কিমাতের কাব্যপ্রীতি তার জীবনের বিরলতম অনুভূতির মধ্যে একটি। কিন্তু সেই সময় নিজে আর আটকে রাখতে না পেরে কবি হাফিজে কয়েকটা লাইন বিড়বিড়িয়ে আউড়ে গেলেন। লুক নট আপন দ্য ডিম্পল, ডেঞ্জার লক্স হেয়ার। কিমাত এরপর আত্মহারা হয়ে গেলেন যখন শুনলেন কসাইয়ের বউ মেয়েটিকে বোন বলে ডাকছে। আসলে মেয়েটি সম্পর্কে তার ননদ কিনা। কসাইকে কিমাত প্রায় দেখেন, কিন্তু তার সঙ্গে ভগবানের এই অনিন্দ সুন্দর সৃষ্টির কোনো মিল খুঁজে পেলেন না। কসাইয়ের কি ভয়ানক রুক্ষ চেহারা, মুখে দয়া মায়ার কোনো চিহ্ন মাত্র নেই। সবসময় যেন তেড়ে ফুড়ে আছে আর এলাকার ভাটিখানা থেকে সস্তার মদ খায় খালি। কসাইয়ের পেটের ভাজের দিকে তাকিয়ে কিমাতের মনে হয় সারা দিন রাত মদ আর তারির উপর জীবন তরি বাইলে কোনো বেটাই তার জীবন ও যৌবন ধরে রাখতে পারবে না। সে ভারতবর্ষের সব থেকে দামি মদ হলেও সম্ভব নয়। মেয়েটা তখন কিমাতের দিকে নির্বিকার ভঙ্গিতে তাকালো। আর ঠিক তখনই সেই কসাই বিশান সিং মাথায় এক ঝুড়ি মাংস নিয়ে হাজির। সঙ্গে সঙ্গে সেটে আছে ওর অর্ধ উলঙ্গ ছেলেটা। নমস্তে ইন্সপেক্টর সাহেব, সে বলল, আমি যদি জানতাম আপনার মাংসও লাগবে তবে আমি নিজেই তা আপনার বাড়িতে পৌঁছে দিতাম। আপনাকে এত কষ্ট করে এত দূর হেঁটে আসতে হতো না। সে এবার ঝুড়িটা নামিয়ে রাখে, তারপর কাপড়ের পুটুলিটা থেকে একটা শুয়োরের ঠ্যাং বের করে। কিন্তু ইতিমধ্যে কিমাতের আগ্রহ কেন্দ্রীভূত হচ্ছে ওর মাংস কাটার চপারটায়। ঝুড়িতে রাখা মধ্যাহ্ন সূর্যের আলোয় তার ধারালো ফলা ঝকঝক করছে। তিনি নিচু হয়ে চপারটা তুলে ঘুরিয়ে ফিরিয়ে মন দিয়ে দেখতে লাগলেন। কসাই হতভম্ব হয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে একটু কৌতুক বোধ করছে, আবার তার মনের মধ্যে অজানা বিপদের আশঙ্কাও দানা বাঁধছে। চপারটা সদ্য ব্যবহার করা হয়েছে, ফলায় তখনও মাংসের টুকরো লেগে আছে। কিমাতের যা অনুমান, কাল সন্ধ্যের পর থেকে চপারটাকে বহুবার ধোয়া ও ব্যবহার করা হয়েছে। আমার সামনেই চপারটা দিয়ে কিছু মাংস কাটো তো, তিনি বললেন। কত কিলো নেবেন সাহেব?
এক না দুই, চর্বির দিকটা নেবেন কি? আরে হাদারাম, আমি শুয়োরের মাংস খাই না। আমি শুধু দেখতে চাই চপারটা দিয়ে তুমি কিভাবে মাংস কাটো, আর কিছু না। কিন্তু আপনি যদি না নেন তবে আমার মাংস নষ্ট করতে পারবো না সাহেব। একবার কেটে ফেললে সে টুকরো অন্যরা নিতে চায় না। হিমাতলাল চপারটা ঝুড়িতে ফেলে দিলেন, তারপর বললেন, তোমার ভাগ্যতিক বড়ই সন্দেহজনক হে। জানো কি গত সন্ধ্যায় রানীমা খুন হয়েছে? না সাহেব, এই প্রথম শুনলাম। লোকটা দৃশ্যতে খুবই অবাক হলো, কিন্তু দুঃখ পেল বলে মনে হলো না। সারা শহর জেনে গেছে এই খুনের কথা। কিমাত উত্তেজিত হয়ে বললেন, আর তুমি বলতে চাও তুমি কিছুই শুনোনি? আমি একটু আগে মাংস নিয়ে বেরিয়েছি সাহেব, নইলে ঠিকই তো অনেক আগে আমার জেনে যাবার কথা। রানীমা গতকাল সন্ধ্যা 6টার সময় খুন হয়, আর সে সময় তুমি ওর বাড়িতেই ছিলে। আম- আমি তখন ওর বাড়িতে ছিলাম না ইন্সপেক্টর সাহেব। মিথ্যে বলো না। তোমাকে ওই সময় রানীমার সঙ্গে কথা বলতে দেখা গেছে। তুমি ওর সঙ্গে রীতিমতন ঝগড়া করছিলে সে সময়। আমি 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 রানীমার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু বাড়িতে যাইনি। তবে সেই সময় কোথায় ছিলে? বাইরে বাগানে। আমি কোনোদিনও রানীমার বাড়িতে ঢুকিনি। ঠিক আছে, ঠিক আছে, তুমি তার আগে বাড়িতে ঢুকো, এটা মেনে নিচ্ছি। কিন্তু 6টা বা তার আগে সেখানে ছিলে তো? না সাহেব, সে তো বড় জোর 4টের সময়। 6টার দিকে আমি তো বিন বিন মেম সাহেবের বাড়িতে ছিলেন। আবার মিথ্যে বলছো। মিস বিন অত তাড়াতাড়ি তার বাড়ি পৌঁছাতে পারেন না। মিশনারিদের বাড়িতে সে সময় তিনি চা খাচ্ছিলেন। সেটা ঠিক সাহেব, কারণ উনি যখন বাড়িতে এলেন তার আগে আমি সেখানে অপেক্ষা করছিলাম। কটার সময় ঠিক বলতে পারবো না, তবে উনি আমার থেকে 1 কিলো শুয়োরের মাংস কিনছিলেন, আর কিছু সসেজও অর্ডার করেছেন। আপনি ওকে কেন জিজ্ঞেস করছেন না? হিমাতলাল এবার কি করবেন বুঝে উঠতে পারলেন না। এই লোকটা এত আত্মবিশ্বাসী, কথায় কথায় একটা অদ্ভুত জোর আছে। এবার যদি মিস বিন ওর বক্তব্যে শিলমোহর লাগিয়ে দেন, তবে মিস্টার সাইমন্স যে বললেন মিস বিন পাহাড় থেকে ওর বাড়ির দিকে নেমে যাবার পরে রানিমার বাড়িতে কসাইকে দেখেছেন, তার কি হবে? মিশনারি মিথ্যে বলছেন, এ কি সম্ভব? আচ্ছা, অন্যভাবে পরখ করা যাক। এখন তার সামনে এমন একজন সন্দেহভাজন রয়েছে, আর তিনি তাকে এত সহজে ছেড়ে দেবেন? কিন্তু রানিমার ঘটনায় যুক্ত ব্যক্তিদের সংখ্যা তো দিনে দিনে বেড়েই চলেছে। তার মনে হচ্ছিল কোনো প্রমাণ হাতে থাকতো, অকাট্য কিছু, এই যেমন খুনের অস্ত্র। ঠিক আছে, কিমাতলাল চেষ্টা চালিয়ে গেলেন। তুমি গতকাল সন্ধ্যাতে রানিমার সঙ্গে কিছুক্ষণ ছিলে তো? হ্যাঁ সাহেব। তার সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল? কসের কাছ থেকে? চটজলদির এর কোনো উত্তর ছিল না। সে ইন্সপেক্টরের দিকে চোখ তুলে তাকাতে পারছিল না, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তুমি তার সঙ্গে ঝগড়া করছিলে। কিমাত না থেমে বলে গেলেন, তোমরা দুজনে এত জোরে চেঁচাচ্ছিলে যে সারা পাহাড় শুনতে পেয়েছে। বিশান সিং, বলো কি হয়েছে, সব খুলে বলো। যদি তুমি মুখ নাও খোলো, তবে কেউ না কেউ তো খুলবেই, সে পথ আমার জানা আছে। এবার বলো, ওই রকম পাহাড় কাঁপানো ঝগড়ার কারণ কি? শুয়োরের মাংসর দাম? মাংস ভালো ছিল না? তিনি কি পয়সা দিচ্ছিলেন না? তবে এইসব ফালতু জিনিসের জন্য তুমি একজন মহিলাকে নিশ্চয়ই হুমকি দেবে না? এই জেরার সময় বিশেন সিং তার ঝুড়ির পাশে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ছিল। এখন আবার উঠে দাঁড়িয়ে বলল, আমি কাউকে হুমকি দিইনি সাহেব। তবে রানীমা তোমায় হুমকি দিচ্ছিলেন, তাই তো? হ্যাঁ, উনি আমাকে হুমকি দিচ্ছিলেন। কেন বলো তো? সত্যি বললে তো বিশ্বাস করবেন না আপনি। আমি সব কিছুই বিশ্বাস করতে পারি, সত্যিটা যাই হোক। বিশান সিং
চট করে তার বউয়ের দিকে তাকালো। বউ ঘাড় নেড়ে বারণ করছিল। তারপর বোনের দিকে, সেও নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে। তিনি আমাকে দিয়ে তার কিছু উপকার করাতে চেয়েছিলেন আমার বোনের বিষয়ে। ও, কিমত এইটা আশা করেনি। হ্যাঁ সাহেব, দেখুন, রানিমার একজন বন্ধু আছে, দলীপ সিং। খুব বুড়ো লোক, সারা মুসৌরি জুড়ে তার সম্পত্তি ছড়িয়ে আছে। তার একটা বউ আর দুটি বাচ্চাও আছে, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন। মেয়েদের প্রতি তার দুর্বলতা আছে। মেয়েরা তার এক প্রকার সখী বলতে পারেন। তিনি তার জন্য 2 হাতে টাকা খরচ করতে থাকেন। আমাকে আপনি বিশ্বাস করবেন না ইন্সপেক্টর সাহেব, কিন্তু আমি আপনাকে বলছি, রানিমা ওর হয়ে ওসব কাজ করতেন। মেয়েদের ধরে ধরে আনতেন ওই লোকটার খিদে মেটানোর জন্য। আর পিশাচটার মেয়ে হলেই হলো, নিচু জাত, গরিব, কোনো কিছুই পরোয়া করি না। অল্প বয়সী আর সুন্দরী হলেই হবে, বয়স যত কমই হোক, ওর ততই আনন্দ। রানিমাকে এ কাজের জন্য তিনি অনেক টাকা দিতেন। সব শুনে কিমাতলাল বিস্ময় হতবাক হয়ে হা করে গোল্ডফিশের মতো ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে রইলেন। তার মানে? আমি গরিব মানুষ সাহেব, বিশান সিং বলে চলল। আজ সে সব কিছু বলবে। তবে সম্মান বলে একটা জিনিস আছে তো, কসাই হতে পারি, কিন্তু আমার পরিবারেরও মান সম্মান আছে। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। যদিও নাও হতো, আমি বোনকে দলীপ সিং বা কারোর নোংরা খেলার পুতুলের হতে রানিমার বাড়িতে পাঠাতে পারতাম না, সে যত টাকাই তারা দিক না কেন। তুমি বলতে চাইছো? কিমাতলাল আবার শুরু করলেন। রানিমা জোর করছিলেন যাতে আমি বোনকে নিয়ে ওই লোকটার সঙ্গে দেখা করি। লোকটা বোনকে শহরে দেখেছিল, কিন্তু রানিমা তো আমার বারণ শুনতেই চাইছিলেন না, উল্টে রেগে যাচ্ছিলেন। আমার বোনকে বলেছেন বেশ্যা, ওর কথা শোনেনি তো তাই। তোমার বোন এসব জানে? কিমাত অবশেষে একটা প্রশ্ন ছুটতে পারলেন। পরে জেনেছে, খুব স্বাভাবিক। আমি আমার বউ আর বোনকে সবই খুলে বলেছি। কিমাত খুব নিচু স্বরে প্রায় আর্তনাদ করে উঠলেন। কি সর্বনাশ! কত মানুষ চলে আসছে এই হত্যাকাণ্ডের বৃত্তে, আর তিনি কিনা ভেবেছিলেন শুধু ওই চাকর ঝুটিলালই দোষী। সত্যি বলতে এবার মনে হচ্ছে ওটা অতি সরলীকরণ হয়ে যেত। রানিমার জীবনটাও যে বেশ জটিল, আর মৃত্যু সেই জটিলতাকে আরো বহু গুণে বাড়িয়ে তুলেছে। একজন উচ্চ বংশীয় মহিলার জীবনধারা এমন হয়, অবশ্যই তার অবস্থায় তাকে এমন মরিয়া করে তুলেছে। নাকি তিনি আদতেই এমন খারাপ স্বভাবের ছিলেন, কে জানে। দলীপ সিং, আচ্ছা, তবে সেদিনের ফোনের ওপার থেকে ওই রহস্যময় ব্যক্তি কি তিনি? ভদ্রলোকের টাকার অভাব নেই, রানিমাকে টাকা পয়সার যোগান তিনি দিয়েই থাকবেন। ফোনের বিলও বোধ হয় তিনিই মেটান। কিমাতের সঙ্গে দলীপ সিং আলাপ আছে। হিমালয় হোটেলের বারে একসঙ্গে দাঁড়িয়ে মদ খেয়েছেন কখনো কখনো। এই ব্যবসায়ীটি 2 বছর হলো মুসৌরিতে এসেছেন। তখনই প্রচুর দুর্নাম শোনা গেছিল তার। কিন্তু এই পাহাড়ি এলাকায় থাকাকালীন গত কয়েক বছরে সামাজিক বা অর্থনৈতিক 2 ক্ষেত্রেই সেই দুর্নামের জায়গাটা কাটিয়ে উঠেছে। কিমাতাল আবার নিচু হয়ে মাংসের চপাটা তুললেন, আর ঝুঁকি নিতে তিনি রাজি নন। কিছুক্ষণ ধরে চপারে লেগে থাকা রক্তটা পরীক্ষা করলেন। যদি মানুষের রক্ত সেই চপারে লেগে থাকে, বিশান সিংকে গ্রেপ্তার করতে তিনি 2 বার ভাববেন না। আমি এটা আমার কাছে রাখছি, তিনি বললেন। কিন্তু সাহেব, আমার কাছে আর একটাও নেই। ভালোর জন্য বলছি, নইলে জোর করে এটা নিয়ে যাব। যদি নির্দোষ প্রমাণিত হও, কয়েকদিনের মধ্যেই ফেরত পাবে। কিমাতলাল যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বেরোনোর সময় হঠাৎ চোখ গেল বিশানের বোনের দিকে।
সে তীব্র বিরক্তিতে চেয়ে আছে লালের দিকে। কিমাত তাড়াতাড়ি চোখ সরিয়ে সেখান থেকে চলে গেলেন। কনস্টেবল শান্তরাম হাতে চপারটা তুলে দিয়ে বললেন, এটা থানায় নিয়ে যাও, তারপর লখনৌয়ে যাবে অতি লেগে থাকা রক্তের পরীক্ষার জন্য, খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব আমি তার রেজাল্ট জানতে চাই। ওই রক্ত কি মানুষের নাকি প্রাণীর সেটা খুব জানা প্রয়োজন। খুব ভালো স্যার। এবার কার কাছে যাবো আমরা? দুপুরের খাবার না খেয়ে আর কারোর সাথে দেখা নয়, এসো আমার সঙ্গে। দুপুরে জমিয়ে খাবার পর কিমাতলালের মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। হওয়ারই কথা, তার বউ ভাবগতিক বুঝে পোলাও মাটন কোপ্তা বানিয়েছিলেন, তার দুর্দান্ত স্বাদ, আর সঙ্গে ইন্সপেক্টরের প্রিয় লাউয়ের চাটনি। এত ঝক্কির পরে একটু স্বস্তি। রসনা তৃপ্তিতে তিনি সহধর্মিনীর প্রশংসায় একবারে পঞ্চমুখ। বারান্দায় বসে খাচ্ছিলেন কিনা সুস্বাদু ভাত আর পরন্ত সূর্যের মিঠে আলোয় কিমাতলালের ঘুম ঘুম পাচ্ছিল। একবার মনে হলো, ধ্যাত্তেরিকা, তদন্ত ফদন্ত সব চুলে যাক। ভাবছিলেন এই রানীমা তো অন্য কোথাও মরতে পারতেন, তা না এখানে। বিরক্তিকর যত। বারবার চাইছিলেন শান্তরাম যেন তাড়াতাড়ি তাকে খেয়ে না উঠে পড়ে, কিন্তু হায়, ততক্ষণে ভোজন সমাপনে সে তার বাড়ির গেটের দিকে পুলিশি ভঙ্গিতে দ্রুত এগিয়ে চলেছে। আজ শান্তর ভাবসাব দেখে মনে হচ্ছে হঠাৎ সে বেশ ধারালো আর বুদ্ধিমান হয়ে উঠেছে। ঠিক আছে, কিমাত আপন মনে বলতে লাগলো, এই তোমার সুযোগ। খুনের রহস্য ভেদ করো, কালপ্রিটকে খুঁজে বার করো, তারপর সোজা প্রমোশন আর ট্রান্সফারের জন্য আপিল। তখন দেখি কে আটকায়। এই বলে তৃপ্তির তিনি একটি লম্বা ঠেকুর তুলে শরীরটাকে চেয়ারের আয়েসি থেকে টেনে তুললেন। তারপর গট গট করে শান্তরামের সঙ্গে বেরিয়ে গেলেন। আধ ঘন্টা বাদে দুজনে বানিয়ার দোকানেরটা এলেন। বানিয়া চা সাধলে কিমাতলাল নিলেন না, এবং শান্তলাল মনের দুঃখে তার বড়বাবুর পথ অনুসরণ করল। কথা বলতে বলতে কিমাত জিজ্ঞেস করলেন, তা কতদিন হয় দোকানটা চালাচ্ছ? বানিয়া বয়সে প্রবীণ, এত বছর দোকানদারি করছেন, তবু নিজেকে বেশ ফিট রেখেছেন। তিনি বললেন, প্রায় 10 বছর তো হবেই ইন্সপেক্টর সাহেব। এর আগে ছিলাম পাঞ্জাবে, আমার গ্রামে। সেখানে জমিতে কাজ করতাম। দ্বিতীয় বিয়ের পর এখানে চলে আসি। প্রচুর খেটেছি সাহেব এক সময়। বড় ছেলেকে কলেজে পাঠিয়েছি, কারণ এখন ছেলে পুলে কলেজে না পড়লে তার কোনো ভবিষ্যৎ নেই। আর আছে আমার মেয়ে। আশা করি আর 3 বছর এরকম খাটতে পারলে অনেক টাকা জোগাড় হয়ে যাবে। তখন একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। বানিয়ার বউ পাশেই দাঁড়িয়েছিলেন। তারও বয়স হয়েছে, তবে দেখলে বোঝা যায় এককালে বেশ সুন্দরী ছিল। কিমাতের দিকে ভদ্রমহিলা তাকিয়ে মৃদু হাসছিলেন, ঠিক মায়ের মতো। কত জোড়াজুড়ি করলেন কিমাতকে চা খাওয়ার জন্য। তাদের মেয়ে ছোট্ট নিচু দোকান ঘরের ভেতরে খাটিয়ার উপর বসেছিলেন। সবে 14 বছর বয়স তার। নাম কমলা। তার বড় বড় কালো অভিব্যক্তিপূর্ণ চোখে রাগে জ্বলছিল। হাতে পায়ের পাতা বেশ রুক্ষ হলেও হাতগুলিতে বেশ কোমল, বক্ষ তেজ সদ্য গঠিত হয়েছে। বানিয়া বললেন, তার মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছিল, কিন্তু এত দুষ্টু বিচ্ছু একবারে। বলেই করুণ চোখে তিনি তার মেয়ের দিকে তাকালেন। সর্বক্ষণ ছেলেদের সঙ্গে মারপিট করে, পাহাড়ের পথে পথে ঘুরে বেড়ায়। ভাবসাব একবারই মেয়েদের মতো নয়। ওর কুকুরটা কোথায়? কিমাত জিজ্ঞেস করলেন। ও কোথাও গেছে মনে হয়। এরকম ছাড়াই থাকে আর ঘুরে বেড়ায়। রানীমা ওটা কমলাকে দিয়েছিলে? হ্যাঁ, তা প্রায় 3 বছর হলো।
তখন একেবারেই ছোট কুকুরটা। রানীমা ওকে একটা ড্রেনে শুয়ে থাকতে দেখেন। ঠান্ডা আর খিদের জ্বালায় মরতে বসেছিল বেচারা। উনি খাইয়ে দাইয়ে আবার তাকড়াই করে তোলেন। এরপর একদিন কমলাকে দিয়ে দেন। মনটা তবে বেশ ভালোই ছিল ভদ্রমহিলার। হ্যাঁ, কিন্তু সাহেব, কেউ কি অন্যরকম কিছু বলেছে? কিমাত কোনো উত্তর দিলেন না। প্রসঙ্গ পাল্টে বলেন, তার নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব ছিল। খুব নয়। আর শত্রু? সেসব জানি না। আরে লালাজি, আপনি এখানে 10 বছর ধরে আছেন, একবারে প্রায় রানীমা যতদিন ধরে এখানে আছেন। আপনি নিশ্চয়ই তার কে বন্ধু, তার কে শত্রু সবই বলতে পারবেন। আমরা জানি, বুঝলেন, আপনার জানি উনি ঝগড়ুটে মহিলা ছিলেন। কার কার সঙ্গে এমন ঝগড়া করতেন উনি, এর মধ্যে কি কারোর সঙ্গে তুমুল লেগেছিল? দিব্যি কেটে বলছি সাহেব, আমি কিছু জানি না। এটা ঠিক যে উনি বদরাগী ছিলেন। সেই রাগ অনেক সময় আমাদের উপরেও ছেড়েছেন। ছোট ছোট জিনিসে ক্ষিপ্ত হতেন। ছেলেমেয়েরা অভদ্র আচরণ করলে উনি তাদের উপর খুব চেঁচাতেন। কমলাকেও তো বেশ কবার থাপ্পড় দিয়েছেন, কিন্তু ওর রাগ পড়ে যেত তাড়াতাড়ি। এই ধরুন রেগে গেলেন, ঠিক 10 মিনিট পরে আমাদের জন্য শিল নোড়া নিয়ে হাজির। শুনে কিমতলাল তার হাসি চেপে রাখতে পারলেন না। আপনি ওর ভাবগতিক ভালোই চিনেছেন দেখছি, তিনি বললেন। অন্যেরা তো নয় ক্ষমা করতে পারে, আহ, তার এই মনোভাবের জন্য কেউ কি বদলা নিতেই পারে? সেটা ঠিক, বানিয়া বললেন। একবার ওর সঙ্গে কাপুর বাবুর সে কি ঝামেলা, ছোট্ট ব্যাপার, কিন্তু তার জন্যে শেষ 3 বছর দুজনের মধ্যে তো কথাবার্তাই বন্ধ ছিল। কাপুরবাবু অনেক চেষ্টা করেছেন। হ্যাঁ, বেচারা, কি করবেন, কোনো মহিলাই তো আগে ভাঙবেন না। বানিয়া টানা বকবক করে গেল। কিমতলাল কিছু বলছিলেন না। রানীমা কাপুরবাবুর সঙ্গে এক মহিলার পরিচয় করিয়ে দিয়েছিলেন, একটা মেয়েদের স্কুলের দিদিমণি। কাপুরবাবুর বউ আবার সেটা ভালো চোখে দেখেননি। তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন বলে রানীমাকে দোষারোপ করে 2-4 কথা শুনিয়ে দিয়েছিলেন। আর তখনই তুলকালাম বেঁধে গেল। কিমাত বেশ উৎসাহ ভরে ঘাড় নাড়লেন। এই সাহেব, আর কিছু না। তারপর থেকে দুজনেই পরস্পর যুদ্ধংদেহী মনোভাবে থাকতেন। কাপুরবাবুর স্ত্রী প্রায়শই অভিযোগ করতেন, রানীমা নাকি ওদের বাড়ির ছাদে রাত্রিবেলা পাথরের টুকরো ছোড়েন। আর রানীমার অভিযোগ ছিল কাপুর বাড়ির স্ত্রী নাকি রানীমার ঝাড়ুদারকে ঘুষ দিয়ে ভাগিয়ে দিয়েছে। শেষমেশ রানীমা পুলিশে খবর দিলেন। তিনি পুলিশদের তার বাড়িতে চায়ের আমন্ত্রণ জানালেন। সে এক এলাহি কাণ্ড। এরপর পুলিশ কাপুরবাবুদের ডেকে পাঠালে তারা আরও ধুমধুমার চা করে পাঠিয়ে দিল। এইসব আপনার আশার আগের কাহিনী। তারপর তো কাকপুররা সেই ইন্সপেক্টরকে হুইস্কির বোতল পাঠিয়ে দিলে সে অভিযোগও চাপা পড়ে গেল। আচ্ছা, এইসব নিয়ে আর অত ভেবো না, কিমাত বললেন। ওই যে দিদিমণির কথা বলছিলেন, উনি কে? একজন খ্রিস্টান, নামটা ভুলে গেছি। দেখতে ভালো কেউ, তার গায়ের রং কালো।
আমি তার গায়ের রঙের কথা জিজ্ঞেস করিনি লালাজি। বানিয়া একটু অবাক হলেন। একজন কালো মহিলা কখনো সুন্দর হতে পারেন না সাহেব। আসলে আর পাঁচজনের মতো তিনিও এটা বিশ্বাস করেই বড় হয়েছেন যে একজন কালো মহিলা কখনো সুন্দর হতে পারেন না। আর এই জন্য কমলাকে নিয়ে তিনি বড্ড হতাশায় ভোগেন। তার ধারণা বিয়ের সময় পাত্র খুঁজতে গেলে কমলার গায়ের রং নিয়ে ভারী মুশকিলে পড়তে হবে। কিমাতের দৃষ্টিভঙ্গি এমনিতেই উদার, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। প্রত্যেক মেয়েরই মধ্যে তিনি আকর্ষণীয় কিছু না কিছু দেখে থাকেন। সৌন্দর্য নিয়ে আপনার ভালোই ধারণা দেখছি দাদাজি, শুকনো গলায় বললেন তিনি। দিদিমণি দেখতে সুন্দর নন সাহেব। তার বয়স কম, চিপচিপে চেহারা আর প্রচণ্ড ধড়িবাজ, কিন্তু তার গায়ের রং বেশ চাপা। আপনার মেয়েরও গায়ের রং চাপা, কিমাত বললে। আমি জানি, ওটাই তো সব থেকে বড় দুঃখ। কিমাতলাল কৌতুকবশত কাঁধটা ঈষৎ ঝাঁকালেন। তিনি দেখলেন নিজের বিশ্বাসে এঁটে থাকা এমন মানুষের সঙ্গে তর্ক যাওয়া বৃথা। এই বয়সে এতদিনকার অভ্যেস ঝেড়ে ফেলায় বড় শক্ত। স্কুলের সেই দিদিমণি এখনো মুসৌরিতেই থাকেন? এখন নেই, স্কুল তো শীতের মাসগুলোতে বন্ধ থাকে, তাই সমতলের কোথাও গিয়ে তিনি ছুটি কাটান। এই 1-2 সপ্তাহের মধ্যেই স্কুলগুলো খুলবে, তখন আবার এসে পড়বেন। মানে যদি এই স্কুলের চাকরিটা ছেড়ে না দিয়ে থাকেন আর কি। আর মিসেস কাপুর? তিনি এই তো সামনেই থাকেন, বানিয়া বললেন। এখন এখানেই আছেন, তার স্বামীর বাইরে থাকেন যদিও, আর্মিতে আছেন কি না। ঠিক আছে, ওর সঙ্গে পরে কথা বলছি। কিমাত চাইলেন বানিয়া যাতে মিসেস কাপুরের খোঁজটা আগে দেয়, কারণ তিনি জানেন আত্মরক্ষা করতে গিয়ে মহিলারা সাধারণত বেফাঁস সত্যি বলে বসেন। তাই তিনি বললেন, কিন্তু এখন আমি মিস বিনের সঙ্গে দেখা করতে চাই, ওই ইংরেজ বুড়ি। বানিয়া শুনে মুখ টিপে খিক করে হাসল, যেন কোনো গোপন তামাশার কথা হচ্ছে। এই পাহাড় দিয়ে সোজা নেমে যান ইন্সপেক্টর সাহেব। আমি পথটা ঠিক চিনি না। কিমাত কমলার দিকে তাকালো। কিমাতের আশা স্তক সে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে। আপনার মেয়ে যদি আমায় সেখানে নিয়ে যেতে পারে, আমি তো বেশ অবাকই হব। মেয়েটা কোনো উত্তর দিল না দেখে পানিয়া তার দিকে ঘুরে গিয়ে বললেন, যা কমলা, ইন্সপেক্টর সাহেবকে বিন মেমের বাড়িতে নিয়ে যা। এরকম বুবার মতন বসে থাকিস না। মেয়েটি কিমাতলালকে আরও একবার না দেখে অনিচ্ছা সহকারে উঠে তার আগে আগে সেই পথ দিয়ে নামতে লাগলো। খালি পায়ে ইচ্ছে করে সে দ্রুত হাঁটছিল, যাতে ইন্সপেক্টরের থেকে দূরত্ব বজায় রাখতে পারে। কিন্তু কিমাত চাইছিলেন তার সঙ্গে সঙ্গে একান্তে কিছু কথা বলবে, এমনটাই পরিকল্পনা। একটু জোরে হেঁটে তিনি মেয়েটিকে ধরে ফেললেন। প্রায় হাত টেনে থামাতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকালেন। লক্ষ্য করলেন তার হাতে কাচের চুড়ি, 2টি সবুজ চুড়ি। অবশ্যই 3টেও পড়তে পারত, পড়েনি কেন? কোনো নিয়ম আছে হয়তো। তিনি আবার এসব প্রথা নিয়ে অতটা নিশ্চিন্ত নন। এত জোরে হাঁটিস না কমলা, তিনি বললেন। আরে অত জোরে না, তুই একবারে আমার ছোট্ট মেয়েটার মতো ছটফটে আর বেশ মনে কৌতূহল। কিমাতলালের কোনো মেয়ে সন্তান ছিল না, থাকার মধ্যে একটি ছেলে। কিন্তু এইটুকু মিথ্যে দুর্দান্ত কাজ ছিল। মেয়েটার চোখে কিছুটা সন্দেহ তখন থাকলেও কিমাতের সঙ্গে আগের থেকে অনেকটা সহজ হয়ে গেল। দ্যাটস বেটার, তিনি বললেন। আমার সঙ্গে হাঁট মা, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। তুই আমার মেয়ের মতন অনেকটা, একটু বেশি রোগা আর কি। কিমাতলালের শরীরটা প্রায় এদিক ওদিক দোলা খাচ্ছিল, তাই দেখে কমলা মুচকি হাসছিল।
সঙ্গে সঙ্গে কিমাতের নিজের ভুঁড়ির কথা মনে পড়ল। রোগা মেয়ে যদি হবে, তার বাবা এমন বিশাল চেহারার হবে কি করে? কিন্তু কমলা এখন অনেকটাই মিশুকে হয়ে উঠছে, আর ধীরে ধীরে তার আস্থাও ফিরে আসছে। তার চাহনিতে মনে হচ্ছে কিমাত আর রাক্ষস নয়, বরং একজন মানুষ। কমলা, রানীমাকে তুই খুব ভালোবাসতিস না? সে জোরে জোরে ঘাড় নাড়ল, কিন্তু মুখে কিছু বলল না। অন্য বাচ্চারাও ভালোবাসতো? ওরা তো অনেক ছোট। সে এইবার মুখ খুলল। অনেকটাই ছোট? কি হিসেবে তারা অনেকটাই ছোট? এই তীব্র অপছন্দের চেতনা তৈরি হওয়ার হিসেবে? কিংবা কিমাত মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার মনে আবার উৎসাহ দানা বাঁধতে শুরু করছে। মনে মনে তৈরি হচ্ছে সম্ভ্রম। রানীমাকে ভালোবাসার জন্য অনেকটাই ছোট। তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তাকে খুন করার জন্য অনেকটাই ছোট। উত্তর শুনে কিমাতলাল আর একটু হলেই হোঁচট খাচ্ছিল। মেয়েটা সবসময় তার এক কদম আগে হাঁটছিল। কতটা জানে এই মেয়েটা? আর মেয়েটা যে খুব খোলামেলা স্পষ্টবাদী, তা তো এক প্রকার নিশ্চিন্ত। এমন স্পষ্টবাদী মানুষ হলে কথা বলে কত আরাম। কিন্তু দুঃখের বিষয়, বাচ্চারাই একমাত্র এমন খোলামেলা হয়ে থাকে। তিনি এই কথাটা মূল প্রসঙ্গে ঘোরানোর চেষ্টা করলেন। তুই জানিস রানীমাকে কে মেরেছে? সে এবার বড়দের মতো এক গভীর দীর্ঘশ্বাস ফেলে অবসন্ন স্বরে বলল। না, জানি না। কিমাতলালও দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তিনি ধরে নিয়েছিলেন মেয়েটি জানে রানীমাকে কে হত্যা করেছে। বোধহয় এবার সে কিছু লুকোচ্ছে। হয়তো জানে, কিন্তু ভয় পাচ্ছে খুনির নাম নিতে। যদি তুই জানিস, দয়া করে বলে দে মা কমলা। তবে খুনিকে সহজেই ধরা যাবে। একজন খুনির এভাবে বাইরে থাকাটা বিপজ্জনক। যে একবার খুন করেছে সে আবার খুন করতেই পারে। জানি। সে বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলল। আমি টিকটিকি ধরতাম না। একদিন কি হলো, একটা টিকটিকি মারলাম। তারপর থেকে তাদের মারাটা কোনো ব্যাপারই না। সে আবার এমনভাবে ঘাড়টা নাড়ল যে মাথার বেনিটা দুলে পিঠের উপর পড়ল। তারপর বলল, না, আমি জানি না। আমি কাউকে দেখিও নি। তুই কাল সন্ধেবেলা রানীমার কাছে গিয়েছিলি? সে একটু ইতস্তত করল, তারপর বলল, আমি একসঙ্গে চিনি নিয়ে গেছিলাম ওর কাছে। দোকানে খবর দিল, তাই বাবা আমাকে পাঠালো সেটা পৌঁছে দিতে। কখন রে সেটা কমলা? অত জানি না, তবে অন্ধকার হবার আগেই গেছিলাম। কত আগে? মনে করার চেষ্টা কর, এটা জরুরি। তার আর হাট ছিল না। মাথার উপরে দেবদারু গাছের ফিসফিসানি। গাছের উপরের দিককার ডালের মধ্যে দিয়ে শনশন করে বয়ে চলেছে বাতাস। নিচে দাঁড়ানো ইন্সপেক্টর আর কমলা, দুজনকে অদ্ভুত লাগছিল। একজন চেহারা অতিকায়, গোলগাল, আত্মসচেতন, আর একজন ছোট্ট শ্যামবর্ণ, আত্মবিশ্বাসে ভরপুর। অন্ধকার হবার প্রায় 1 ঘন্টা আগে, 6টার আশেপাশে। মাংসওয়ালাটাকে দেখেছিলি? না। মিস বিনকে পাহাড় থেকে নামতে দেখেছিলি? না, কিন্তু আমি মিশনারি সাহেবকে দেখেছিলাম। তার বাগানে ছিলেন, আমার দিকে তাকিয়ে হাত নেড়ে কিছু একটা বলছিলেন, কিন্তু আমি উত্তর দিইনি। আমাকে চার্চে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি। চার্চে ভূত থাকে, থাকে না? আচ্ছা, যখন তুই রানীমার কাছে ছিলি বা চলে আসছিলি, তখন কি কেউ ওর কাছে এসেছিল? কমলা কি আবার দ্বিধা করছে, নাকি ব্লাউজের নিচের বোতাম আটকানোর জন্য সে একটু থামলো। ওগুলি খুলে নিয়ে তার রোগাটে কালো কোমর বেরিয়ে পড়েছিল। কেউ আসেনি। উত্তর আসলো। দোকানে যখন ফিরে আসছিলি, রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছিল? শুধু ওই ছেলেগুলো, ওরা ক্রিকেট খেলছিল। ওদের সঙ্গে তুইও যোগ দিলি? ওরা আমায় খেলায় নেয় না। সে বলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর বাড়ি ফিরে এলাম। ওরা আবার হাঁটতে শুরু করেছিল।
পথের ওপারে পরস্পর লাগোয়া উক গাছের ফাঁক থেকে উজ্জ্বল লাল রঙের ছাদ দেখা যাচ্ছিল। মুসৌরিতে বাড়ির ছাদ খুব একটা রং করা হয় না, যেগুলি সে করে সেগুলি পুরনো বিস্কুটের টিনের মতো দেখতে লাগে। সারা সন্ধ্যা তোর মা বাবা দোকানেই ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই সময় তো মানুষজন দোকান নিতে আসে, ওই সময় ওরা দোকানেই থাকে। মুশকিলটা হলো 3 দিক থেকে 3টি পথ এসেছে, 3টেই রানিমার বাড়ির সামনে মিলিত হচ্ছে। যে দেখা করতে এসেছিল বা খুনির যে কোনো একটি দিয়ে আসতে পারে। একটা পথ এসেছে সাইমন্সদের বাড়ির দিক থেকে, দ্বিতীয়টা বানিয়ার দোকানের পাশ দিয়ে উঠে গেছে রানীর বাড়ির গেটের দিকে, আর তৃতীয়টা পাহাড়ের গায়ে সেখানে যেখানে স্কুলটা আছে সেখান থেকে এসেছে। এই যে সেই ইংরেজ মহিলার বাড়ি। কমলা একটা কটেজের দিকে আঙ্গুল তুলে দেখালো। আমি যাই এবার। হ্যাঁ কমলা, তোর কাছে যাবো আবার। ও 1 মিনিট, তুই যখন রানীর সঙ্গে দেখা করতে যেতিস তোর কুকুরটাকে সঙ্গে নিয়ে যেতিস? মেয়েটা একটু হতবুদ্ধি হয়ে গেল, একটু আনমনি বলে উঠল, আমার মনে নেই। ওটা কোনো ব্যাপার না। কিমাতলাল ওর দিকে তাকিয়ে হেসে বলল, এটা জরুরি নয়। কমলা পিছন ফিরে এক ছুটে তরতরিয়ে উঠতে লাগলো চড়াইয়ের রাস্তা বেয়ে। উচ্ছল হরিণীর মতো সাবলীর ভঙ্গি তার। দেখে কিমাত মনে মনে বেশ তারিফ করলেন, আবার মনে মনে একটু ঈর্ষাও এলো। ওহ, কে? তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলেন মিস বিল। এমন একটা ভাব যেন দিনরাত লোকজন ওকে ডাকাডাকি করে বিরক্ত করে। এইদিকে সারা মাস ওর বাড়িতে 1জন কি 2জনের বেশি আসে না। একটা গদি ঢাকার কাপড়ে সুন্দর ফুলের নকশা তুলছিলেন, তখন অর্ধেকটা সবে শেষ হয়েছে, আর ওই দরজায় ঠক ঠক আওয়াজের চোটে সেলাইয়ের ছুঁচটা আরেকটু হলে হাতের আঙ্গুলে ঢুকে যাচ্ছিল। দরজায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে বাইরে খুব খুব করে কাশির আওয়াজ পাওয়া গেল। ঈশ্বর, কাশতে কাশতে আপনার ফুসফুসটাই আবার বাইরে বেরিয়ে আসবে। মিস বিন আগন্তুকের উদ্দেশ্যে গজগজ করতে লাগলেন। তারপর সেলাইয়ের কাজ একরাশ বিরক্তিতে মেঝেতে ফেলে দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। তবে তা খোলার পর কিছু মুহূর্ত তিনি বুঝতেই পারেননি কেউ সেখানে দাঁড়িয়ে আছে। আসলে দরজা জুড়ে দাঁড়িয়ে দশাসই চেহারার কিমাতলাল। মনে হচ্ছে যেন হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে। মিস বিনের ছোট্টখাট্ট চেহারা, এখনো ভালো চোখে দেখেন না। শুধু কিমাতলালের জ্যাকেটের উজ্জ্বল বোতামগুলির দিকে তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গুড ইভিনিং ম্যাডাম, কিমাতলাল বললেন। গুরুজনদের শ্রদ্ধা করতে শিখেছেন ছোটবেলা থেকে, আর এই সাদা চুলের কিন্তু বার্ধক্যে গ্রাসমুক্ত 80 পেরোনো ভদ্রমহিলার সামনে তাকে স্কুলে পড়া ছাত্রের সম্ভ্রম আর ভীরুতা পেয়ে বসল। গুড ইভিনিং ইয়ং ম্যান। মিস বিন বললেন, আর ইয়ং ম্যান শুনে কিমাতের মনের ভেতরটা ডানা মেলে উঠতে লাগলো। অবশেষে একজন প্রকৃত বুদ্ধিমান মহিলা পাওয়া গেল। আমি পুলিশের থেকে আসছি। কিমাতলাল এমনভাবে বললেন কথাগুলো যেন বড় পুলিশ হয়ে মারাত্মক অপরাধ করে ফেলেছে। আমি ভাবলাম আপনি ইলেকট্রিকের মিটার সারাই করতে এসেছেন। কিছু মনে করবেন না, ভিতরে আসুন। আমি নিশ্চয়ই কোনো অন্যায় করিনি আশা করি। না ম্যাডাম, এটা শুধু রানিমার খুনের ব্যাপার। কিমাত ভেতরে ঢুকলেন। ঘরে একটা ছোট টেবিলে টুকরো টাকরা জিনিস সাজানো আছে। তিনি বলতে লাগলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন তো খবরটা? হ্যাঁ হ্যাঁ, পিয়নের কাছে শুনলাম সব। ভাবুন একবার, আমি গতকাল যখন ওর গেট পার হচ্ছি সেই মুহূর্তে হয়তো উনি মনে পড়ে আছেন। কি ভয়ানক, কি ভয়ানক। বসবেন না ও কনস্টেবল ভাই? ইন্সপেক্টর ম্যাডাম। ওহো, ইন্সপেক্টর, তাই বুঝি? তিনি একটু সন্দিগ্ধ চোখে তাকালেন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি বসুন, বিচলিত হবার কিছু নেই। কিমাতলাল গদি আটা একটা বেতের চেয়ারে বসতে গেলেন, কিন্তু
যতক্ষণে দেখলেন চেয়ারটা আসলে তার শরীরের অনুপাতে বানানো নয়, তাই বেমক্কা গদির প্রায় 1 ফুট উঁচুতে চেয়ারের হাতলের ওপর বসে পড়েছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্বিতীয়বার যাতে হাস্যাস্পদ না হতে হয়, তাই এবারে সতর্ক হয়ে টুলের ওপর গিয়ে বসলেন। মিস বিন জানলার পাশের চেয়ারটাতে গিয়ে সেলাইটা নিয়ে বসলেন, আর ব্যক্তিত্বের সামনে কিমাতের নিজেকে বাড়ন্ত স্কুল ছাত্র মনে হচ্ছিল। ঘরের অন্ধকারে ধীরে ধীরে কিমাতের চোখ সয়ে আসছিল। ঘরভর্তি নানা আসবাব, ঘর গৃহস্থালির নানা হাবিজাবি জিনিস, ভিক্টোরিয়ান পোশাক পরা কিছু পুরুষ মহিলার ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফ, লোকগুলির খোঁচা খোঁচা ঝোলা গোপ, এলা হুইলার উইলস ফক্স, মদ ডিভারের বইপত্র, কিছু জ্যাম আর আচারের বোতলকে ফুলদানি করা। দেওয়ালে অনেকগুলি জল রঙে আঁকা, বেশিরভাগই সূর্যাস্ত আর দামাকাস্কারের গোলাপের ছবি। ফুলদানিগুলোতে যদি হলুদ রঙের প্রিমরোজ ফুল আর স্যাক্সিফেস গাছ। চমৎকার আবহাওয়া, তাই না? মিস বিন মন্তব্য করলেন। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করেছিলেন। সেটা দেখে তার একটু বিরক্ত লাগলো। আমার বয়স আর 10 বছর কম হলেই ঘুরতে বেরিয়ে পড়তাম, কিন্তু জানো তো জীবনের সময় যে কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। তাও যতদিন আমার বাগান আছে ততদিন কোনো কিছু নিয়ে নালিশ জানানোর নেই। আপনি তো অনেকদিন মুসৌরিতে আছেন, তাই না ম্যাডাম? তো 7 বছর তো হবেই। আমার বাবা যখন আমায় এখানে আনেন তখন আমি নিতান্তই শিশু। প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল আর্টিলারিতে ছিলেন, আহত হয়ে অবসর নিলেন সেনাবাহিনীতে। তারপরেই কটেজটা কিনলাম। তিনি মুসৌরিতেই চিরনিদ্রায় শায়িত। আমার ভাই বোনেরাও চিরনিদ্রায় শুয়ে আছে এই মাটিতেই। সে অনেক আগের কথা, 20 বছর হয়ে গেল আমি একাই আছি। স্বাধীনতার পরে ইংল্যান্ড কেন চলে গেলেন না? জীবন নতুন করে শুরু করার মতো বয়স তখন আর ছিল না। ইংল্যান্ডে 55 বছর বয়স হয়ে গেলে আর কেউ কাজ করে। যতই হোক পেনশনভোগীর বাড়ি এটা। আরও কত পুরনো মানুষজন আছেন এর মধ্যে। জানি সেখানে আমার বন্ধু বান্ধব আছে। আমার টাকা নাই থাকতে পারে, কিন্তু আমার মাথার ওপর নিজের একটা ছাদ রয়েছে। আর আছে আমার বাগান, এবং বছরের 9 মাস সূর্যের সঙ্গ পাই। আপনি কি পুরোপুরি একা থাকেন? কিমাত জিজ্ঞেস করলেন। কাজের লোক রাখেন না? রাখার ক্ষমতা নেই। একসময় ডজন ডজন ছিল, কিন্তু আমি নিজেই আমার কাজ ঠিকঠাক করে নিতে পারি। মিস্টার অ্যান্ড মিসেস সাইমন্সের সঙ্গে গতকাল চা খেয়েছিলেন তো? কিমাত বললেন। দুম করে কাজের কথায় প্রবেশ করলেন, আর প্রায় 6টার দিকে ওদের বাড়ি থেকে বেরিয়েছিলেন। ক্ষমা করবেন। ও, জন আর জোন, আন্দাজ 6টা বাজার আগেই বেরিয়েছিলাম। যখন রানিমার গেট পার হচ্ছেন তার ঘরের দিকে তাকিয়েছিলেন। তিনি আর রানিমা ছিলেন না মোটেই। আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ, আর আমি কোনোদিনই তার ঘরের দিকে তাকাইনি ইন্সপেক্টর। আমি দুঃখিত, আমি ব্যাপারটাকে রূঢ়ভাবে বলতে চাইনি। আমি মনে করি না আপনি রূঢ়ভাবে কিছু বলেছেন। এটাই বলার, আমার সঙ্গে নিতার কোনোদিন কথাবার্তা ছিল না। ও, বুঝতে পেরেছি। আমি যখন ওর বাড়ির পাশ দিয়ে যেতাম তখন অন্যদিকে তাকেই হাঁটতাম। আচ্ছা, কাল সেই সময় ওর বাড়ির মধ্যে কাউকে দেখেছিলেন? যতদূর মনে হচ্ছে কাউকে ঢুকতে বা বেরোতে দেখলাম, কিন্তু কেউ ছিল না। একদল বাচ্চা ক্রিকেট খেলছিল, নাকি কি একটা নাম, কি যেন ডান্ডা দিয়ে খেলে। হ্যাঁ, গুলি ডান্ডা। খুব বিপজ্জনক। একবার একটা পাথরের টুকরো উড়ে এসে আমার গায়ে লেগেছিল। কিছু একটা করুন যাতে এগুলো বন্ধ হয়। অবশ্যই ম্যাডাম। আপনি বলছিলেন কি যেন একটা বলছিলেন নাকি? এটাই যে আপনার রানিমার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল না। আমার মনে হয় কারোর সঙ্গেই ছিল না। কিন্তু যে মানুষ আর কোনোদিনই আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তার সম্বন্ধে খারাপ কথা বলতে আমার বাধে।
যদিও জীবদ্দশায় তিনি অনেক মানুষের সঙ্গেই খারাপ ব্যবহার করেছেন, কোনো সন্দেহ নেই। তদন্ত চলাকালীন ওকে নিয়ে অনেক খোঁজ খবর পাবেন। আমি অল্প কিছু শুনেছি, কিমাত বললেন, কিন্তু সেসব তদন্ত চালানোর পক্ষে যথেষ্ট নয়। মিস ব্রিনের ভ্রু ধনুকের মতো হয়ে গেল, চমৎকার ভ্রু জোড়া আর অনেক দিনের অভ্যস্ত, সহজেই ক্ষিপ্র করে তুলেছেন ওগুলিকে। মুসৌরির মানুষ যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বিচক্ষণ আর বুদ্ধিমান। কেন, মিসেস কাপুর আপনাকে কিছু বলেননি? এখনো তার সঙ্গে দেখা করিনি, খুব ব্যস্ত ছিলাম কিনা। এখনো অনেক মানুষের সঙ্গে দেখা করা বাকি, আর আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সমতলে যখন ছিলাম তখন সঙ্গে তাও একটা জিপ থাকতো। বেচারা, আপনার পায়ের পাতায় নিশ্চয়ই খুব যন্ত্রণা হচ্ছে। কিমাতলাল সেই যন্ত্রণা নিয়ে আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে রানীর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? তার সঙ্গে আমার গত 6 বছর কোনো কথা নেই। ও, কি হয়েছিল? তিনি আমাকে একবার ঠকিয়েছিলেন, সেইবার টাকা টানাটানি চলছিল। ভাবলাম কিছু ভালো আসবা, আবার চীনামাটির জিনিস বিক্রি করে দেব। তিনি বললেন তার চেনা জানা একজন আছে, ওগুলো কিনবে। এই বলে আমার থেকে কয়েক হাজার টাকার জিনিস নিয়ে গেলেন। অগ্রিম সামান্য কিছু টাকা দিলেন। সেই যে গেলেন, আর কোনোদিন বাকি টাকা পাইনি। পরে স্বীকারই করলেন না যে আমার থেকে জিনিসগুলো নিয়েছেন। খুবই জঘন্য কাজ এটা, কিমাতে সমবেদনার সুরে বলল। আমারই ভুল এটা। আমার মনে হয় ওকে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। আমাকে লোকে সতর্ক করেছিল, কিন্তু উনি যেদিন আমার বাড়িতে প্রথম এলেন কতই না ভালো ব্যবহার করলেন। কিন্তু আমি জানি আপনি কি ভাবছেন, সার্জেন্ট নাকি ইন্সপেক্টর কি বললেন। আমি নেতাকে খুন করিনি, তবে চেয়েছিলাম 6 বছর আগে। আমি স্বীকার করছি। আমার মনে হয় এসব নিয়ে খুব ভাবি টাবি না। আর আমার বয়স কত জানেন? 80-র ওপর তো হবেই, আমাকে বলেছে, কিন্তু আপনাকে দেখলে বয়স অনেক কম লাগে আর বেশ শক্ত সমর্থ। মিস বিন খুশি হয়ে খলখল করে হেসে উঠলেন। আমি নিজের বাগান দেখাশোনা করার জন্য যথেষ্ট সমর্থ। নিজেই আমার ব্রেকফাস্ট আর বাকি রান্না করি। খুব মজা লাগে ভেবে কম বয়সে কোনোদিন হাতাখুন্তি নেড়েই দেখিনি। কিন্তু দুর্ভাগ্য একজনকে অনেক কিছু শিখিয়ে দেয়, এমনকি নম্র হতেও। এটাই তোমাদের ওই কি বলো রানীমার সমস্যা। তিনি নম্র হতে শেখেননি। আমরা দুজনেই জীবনে সুদিন দেখেছি একসময়, কিন্তু তিনি বিশ্বাসই করতে চাইতেন না। এখন আর সেই দিন নেই। কিমাতলাল যাবার জন্য উঠলেন। উঠবেন না দয়া করে, লাল বললেন, আমি পথটা জানি। এরপর এগিয়ে দরজার কাছে হঠাৎ তিনি মুহূর্তের জন্য থামলেন। দেওয়ালে ঝোলানো ছোট্ট কুড়ুলটার হাতে তুলে নিলেন। কুড়ুল কি কাজে লাগে আপনার? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। মিস বিনের ভ্রু দুটো আবার বেঁকে ধনুকের মতন উপরে উঠে গেল। কেউ ভুল দিয়ে কি বা করে ইন্সপেক্টর? কাঠ কাটে অবশ্যই। আপনি বলতে চাইছেন আপনি খাটও কাটেন? বিলক্ষণ ঠান্ডায় জমে মরার শখ অন্তত আমার নেই। হ্যাঁ, আমি জানি যে গাছ কাটা আইন বিরুদ্ধ, কিন্তু যেসব ডাল মাটিতে পড়ে টড়ে থাকে সেগুলোই কাটি। একবার কায়দাটা শিখে নিলে ব্যাপারটা খুব সোজা। কিমাতের দৃষ্টি মিস বিনের প্রতি আবদ্ধ হলো। ভদ্রমহিলার ফর্সা গাট্টা গোট্টা হাতের কঠিন কবজির উপর প্রস্ফুটিত শিরা ঠাহর করা যাচ্ছিল। 80-তে পৌঁছেও যদি আপনার মতো স্বাস্থ্যবান থাকতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। কিমাতের তের্ছাভাবে কথাটা বললেন। অবশ্যই যদি 80 অব্দি টিকে থাকেন। মিস বিন হালকা হেসে কথাটা বললেন এবং কিমাত লক্ষ্য করলেন ভদ্রমহিলা অর্থপূর্ণ দৃষ্টিতে তার ভুঁড়ির দিকে তাকিয়ে আছেন। এবার আর কথা না বাড়িয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করলেন। পাহাড়ের ঢালের প্রায়
30 ফুট উঁচুতে উঠে শ্বাস নেওয়ার জন্য একবার তিনি দাঁড়ালেন। ঠিক তখনই শুনতে পেলেন নিচ থেকে বিন তাকে ডাকছে। আপনি টুপিটা ফেলে গেছেন। ঠিক ফেলেই তো এসেছেন। অগত্যা আবার নিচে নামা, তারপর সেটি নিয়ে আবার পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠা। তার প্যান্ট কাটা আর খোঁচা খোঁচা পাতায় ভরে গেছে। আপনি একটু চা খাবেন ইন্সপেক্টর? উত্তর দেবার মতো শ্বাস তখনও অবশিষ্ট ছিল কিমাতের বুকে। না, অন্য কোনো সময় হবে। কে তাকে যেন বলেছিল মিস বিন একটা মাছিকেও আঘাত করতে পারেন না। শুনছিলেন সৌম্য সাসপেন্সের বিশেষ নিবেদন রাস্কিন বন্ডের লেখা ইন্সপেক্টর লালের তদন্ত কাহিনী হু কিল্ড দ্য রানী গল্প অবলম্বনে রানীর হত্যাকারীকে প্রথম পর্ব। সান্ত্রাম সিদ্ধার্থ, ডক্টর গুলাটি এবং মিস্টার সাইমন্স অমিতাভ, বানিয়া আকাশ, মিস সাইমন্স মিসেস কাপুর দেবী, কসাই ও দলীপ সিং দেবজ্যোতি, কমলা মেঘা, মিস বিন মৈত্রী, চাকর রাহুল, রানীর ভাই অর্ক এবং গল্প পাঠে ইন্সপেক্টর কিমাতলাল, লেখক এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। শীঘ্রই আসবো রানীর হত্যাকারীকে দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।